হ্যালো এসএসসি 25 আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে পরবর্তী একটি লেকচার, সেটা হচ্ছে স্থির তড়িৎ নিয়ে। তো স্থির তড়িতের সমস্ত লেকচার আমরা টাইপ 1 অথবা লেকচার 1 এর ভিতর নিয়ে আসবো। তো এই যেহেতু এটা এফআরবি রিভিশন প্রোগ্রাম, তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে কোনো একটা টপিকে ডিপ টাচে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। 1 থেকে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার ভিতরে পুরো চ্যাপ্টার একটা সামারি টানার চেষ্টা করবো, যেটা করলে তোমার 50 থেকে 70% সৃজনশীল এমসিকিউ তোমার হয়ে যাবে ইনশাআল্লাহ এই ক্লাসটা করলেই। ওকে, তো তারপরে যদি তোমাদের আরো কোনো জানার থাকে, ডাউট সলভিং ক্লাস উন্মুক্ত আছে, পাঠিয়ে দেবা। আমরা অবশ্যই ইনশাআল্লাহ নিজ দায়িত্বে এগুলো সলভ করে দিব। ওকে, তো লেকচারটা শুরু করতেছি। সর্বপ্রথম চলে আসবে স্থির তড়িৎ আলোচনা করতে হলে তোমার জানতে হবে আগে চার্জ দিয়ে। চার্জ কি? ওকে, তো চার্জ হলো আমরা সবাই জানি হয় পজিটিভ না নেগেটিভ, না হলে নিউট্রাল। তো পজিটিভ মানে আমরা জানি প্রোটন, নেগেটিভ মানে ইলেকট্রন, আর নিউট্রাল মানে নিউট্রন। আমরা জানি এইগুলো হচ্ছে আসলে স্যার মৌলিক কণিকা। কি কণিকা? মৌলিক কণিকা। তোমরা জানো আরো অ্যাডভান্স মৌলিক কণিকা আসলে শুধু এগুলো না, এটা আরো অনেক ক্লাসিফিকেশন আছে। জাস্ট ফান্ডামেন্টাল বা বিগিনার হিসেবে ধরে নিলাম এইগুলো হচ্ছে আমাদের মৌলিক কণিকা। তো সংজ্ঞাটা কি হবে? এই মৌলিক কণিকা সমূহের দেখো বৈশিষ্ট্যমূলক যে ধর্ম, তাকে আমরা চার্জ বলি। আবার বলতেছি, ভিডিও পজ করে নোট করে নাও, মৌলিক কণিকা সমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। ওকে, তো চার্জ যে তুমি সৃষ্টি করবা, কিভাবে সৃষ্টি করবা একটু দেখো। ধরে নাও আমি একটা র্যান্ডম বস্তু ধরলাম, এটা অনাহিত বস্তু। বেসিকটা ক্লিয়ার করে নাও, অনাহিত বস্তু। এটাকে আমি চার্জিত করতে চাচ্ছি, দুইভাবে চার্জিত করতে চাচ্ছি। সেটা হচ্ছে তো মনে করো এটা পজিটিভ চার্জে চার্জিত করবো প্লাস কিউ, নেগেটিভ চার্জে চার্জিত করবো মাইনাস কিউ। তোমরা জানি পজিটিভ চার্জ করা মানে এখান থেকে ইলেকট্রন কি করতে হবে? অপসারণ করতে হবে। এখান থেকে ইলেকট্রন যদি সরায় দাও তাহলে সে পজিটিভ চার্জে চার্জিত হবে। আর যদি তার ভিতরে ইলেকট্রন দিয়ে দাও, ইলেকট্রন প্রবেশ করিয়ে দাও, তাহলে সে নেগেটিভ চার্জে চার্জিত হবে। এভাবে আমরা চার্জিত করে থাকি। এখন কোশ্চেন হবে, স্যার এখানে কতগুলো ইলেকট্রন সরালে 1 কুলম্ব চার্জ হবে? প্লাস 1 কুলম্ব হবে। কতগুলো প্রবেশ করালে মাইনাস 1 কুলম্ব হবে? এই জিনিসটা আমরা এখন দেখব। তো এটাকে আমরা বলি আধানের কোয়ান্টায়ন সূত্র। আধানের কোয়ান্টায়ন সূত্র। তো আধানের কোয়ান্টায়ন সূত্রটা হচ্ছে, তুমি যে কোনো বস্তুতে চার্জ সৃষ্টি করছো, এই সৃষ্ট চার্জ ইলেকট্রনের চার্জের সরল গুণিতক হবে। সূত্রটা লেখা নাও, কোনো বস্তুতে সৃষ্ট চার্জ ইলেকট্রনের চার্জের সরল গুণিতক হবে। বাস, এবার দেখো সরল গুণিতক মানে বোঝানো হলো n এর মান 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, n এর মান 0 বসালে দেখো তো কিউর মান 0, তার মানে তার ভিতরে কোনো চার্জ নাই। n এর মান প্লাস মানে বুঝতেছো এটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ মানে ইলেকট্রন সরায় ফেলছো। n এর মান যদি মাইনাস বসাও তাহলে বুঝবা নেগেটিভ চার্জ, নেগেটিভ মানে ইলেকট্রন তুমি তাকে দিছো। ওকে, এখন দেখো এই সংখ্যা কখনো ফ্র্যাকশন হবে না। এটাই বলছে যে কখনো ফ্র্যাকশন হবে না। কেন হবে না? তুমি কোনো বস্তু থেকে 3.5টা ইলেকট্রন সরাইতে পারবা না, 4.25টা ইলেকট্রন বের করতে পারবা না, 4.25টা ইলেকট্রন দিতেও পারবা না, এটা পসিবল না। ওকে, তুমি হয় 3টা দিবা নাহলে 4টা নিবা, অথবা 3টা দিবা বা 4টা দিবা, ফ্র্যাকশন পসিবল না। ওকে, যেমন আমি যদি বলে থাকি যে আমাদের ক্লাসরুমে কয়জন আছে, তুমি বলবা 16 জন 17 জন, কিন্তু কখনো বলবা 16.5 জন, 15-17 জন, এরকম হয় না। এগুলা ফ্র্যাকশন হয় না, পসিবল না এটা। তো আমরা এখানে বলতে পারি তাহলে কি কি পসিবল। তোমাকে যদি এরকম অপশন দেওয়া থাকে 3e, q equals to minus pi e, q equals to minus 7e, q equals to সাপোজ মনে করো √2e, q equals to দিয়ে দিলাম তোমাকে মাইনাস সাপোজ ধরো না 5e। ঠিক আছে, এরকম কয়েকটা অপশন দিয়ে দিলাম। এখন তোমাকে বলবে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। দেখো ইলেকট্রন চার্জের সরল, হ্যাঁ 3টা সরাইতে পারে, 3টা নিতে পারে, এটা পসিবল। পাইয়ের মান 3.1416, এটা পসিবল না, ফ্র্যাকশন নিতে পারবো না। 7, হ্যাঁ ইলেকট্রন দিতে পারি 7টা, কোনো প্রবলেম নেই। √2 এটাও পারবো না। 5, হ্যাঁ এটাও পারবো। ওকে, এবার তোমার এমসিকিউ আসতে পারে যে বাস্তবে তুমি যদি কোনো বস্তুকে চার্জিত করো কিভাবে করতে পারো, এই যে ক্যালকুলেশন, যে ফ্র্যাকশন করতে পারবো না, বাস্তবে এরকম চার্জ সৃষ্টি করতে পারবো না, অসম্ভব। এখন আমি যেটা আলোচনা করতে চাচ্ছি যে এখন যদি আমি দেখি q equals to 1 কুলম্ব হলে কতগুলো ইলেকট্রন সরাইতে হবে বা দিতে হবে। তো এখন দেখো আমরা জানি q equals to ne, তাহলে n equals to চলে আসলো q by e। q এর মান বসাতে যাচ্ছে 1 কুলম্ব, e এর মান হচ্ছে 1.6, 10 ইনভার্স 19 কুলম্ব। কুলম্ব চলে যাবে, ক্যালকুলেটরে চাপ দিবা,
তোমার চলে আসবে 6.25 10⁻18 ইলেকট্রন। এটাই ফিগারটা মুখস্থ রাখবা যে 1 কুলম্ব চার্জ হইতে হলে তোমাকে এতগুলো ইলেকট্রন সরাইতে হবে, সরাইলে পজিটিভ চার্জ হবে, এতগুলো ইলেকট্রন যদি প্রবেশ করো তাহলে নেগেটিভ চার্জ হবে। এই ফিগারটা মুখস্থ রাখবা 6.25 10⁻18 ইলেকট্রন। ওকে, ওই হচ্ছে তোমার কনসেপ্ট। এখন একটা কোয়েশ্চেন জেনারেলি আমি অফলাইনে যতদিন পড়াইছি কিছু কোয়েশ্চেন এইভাবে আসছিল যে স্যার আমি যদি ইলেকট্রনকে সরাই বা প্রবেশ করাই এতে বস্তুর ভরের কোনো পরিবর্তন হবে? আসলে হবে না। কেন? তুমি বলতে পারো স্যার আমি তো ইলেকট্রন সরাই ফেলছি তাহলে তো ভর কমে যাওয়ার কথা, স্যার আমি তো ইলেকট্রন প্রবেশ করাচ্ছি তাহলে তো ভর বেড়ে যাওয়ার কথা। কিন্তু একটু খেয়াল করেন তো ইলেকট্রনের ভর কত? কখনো খেয়াল করছেন? 9.11 10⁻27 অথবা 10⁻31 কেজি। এই যে এত ক্ষুদ্র ভর, এটা ক্যালকুলেশন করা কি সম্ভব? তুমি দেখো, তুমি যদি 1 কুলম্ব ক্রিয়েটও করো, যদি গুণও করো, তাও কত আসে? 10⁻13 এর মতো থাকে। এত ছোট মান আমরা হিসাব করতে পারি না। যেমন আমি তোমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই। তুমি আটলান্টিক মহাসাগরে গেছো, গিয়ে ওখান থেকে 10 লিটার পানি বাসায় নিয়ে আসছো। এখন তুমি যদি বলো স্যার সাগরের পানি কি পরিবর্তন হয়েছে, এটা হাস্যকর। ওই সাগরের পানি কোন থেকে তুমি 10 লিটার নিয়ে আসছো বা ওখানে তুমি 10 লিটার পানি দিছো, এই যে দিছো সাগরের পানি বাড়বেও না, নীল সাগরের পানি কমবেও না, কারণ এত লার্জ অ্যামাউন্ট এখান থেকে সামান্য ইলেকট্রন সরাও আর প্রবেশ করাও এটা সেমই থাকবে। এই লজিকটা মাথায় রেখো। ওকে, এই লজিকটা ফিজিক্স অনেক জায়গায় আসবে। তাহলে এখানে তুমি এত ছোট অ্যামাউন্ট ইলেকট্রন প্রবেশ করাও আর সরাও, এটা ভরের কোনো পরিবর্তন হবে না, নোট করে নিও। এই ছিল তোমার মোটামুটি চার্জ সম্পর্কিত ধারণা। একাডেমিক সেশনে আরো জটিল করব যে চার্জিত বস্তুর আকারের উপর তোমার অনেক কিছু ডিপেন্ড করবে। যেমন চার্জিত বস্তু সরলরৈখিক হইতে পারে, ক্ষেত্রমাত্রিক হইতে পারে, তলমাত্রিক হইতে পারে, আয়তমাত্রিক হইতে পারে, বিভিন্ন আকৃতির হইতে পারে। তো এইখানে আর কমপ্লেক্সিটি করতেছি না, জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখতে পারি। জাস্ট আইডিয়া, যে কোন কিছু একটা একাডেমিক সেশনে হলে পড়াইতাম যে ধরুন এরকম একটা বস্তু আছে, আর এখান থেকে ইলেকট্রন সরায় ফেলছো, ইলেকট্রন অপসারণ করছো, এখন এখানে তো চার্জ ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে চার্জ ক্রিয়েট হয়ে গেছে, এই চার্জগুলো আর ভিতরে থাকবে না, এসব কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। কেন চলে আসবে এটারও ব্যাখ্যা আছে, পরিবাহী না অপরিবাহী। কোথায় চার্জ বেশি থাকবে? এই কোণাতে বেশি থাকবে, এই ফ্ল্যাট জায়গাতে কম থাকবে। কেন থাকবে এইটা এখন আবার জিজ্ঞাসা করো না, জাস্ট তোমাকে আইডিয়া দিলাম। এরকম অনেক ডিটেলস লেকচার আসবে একাডেমিক সেশনে, যে কিভাবে বাইরে গেল বা কেনই বা ক্ষুদ্র জায়গায় বেশি এই ফ্ল্যাট জায়গায় কম, এগুলো নিয়ে আলোচনা হবে। জাস্ট আইডিয়া দিলাম। যদি এরকম কোনো প্রবলেম পায়া থাকো তোমার টেস্ট পেপারে বা আদার্স কোনো প্রবলেমে, তাহলে তুমি আমাদেরকে অবশ্যই ডাউট সলভিং পাঠিয়ে দিও, আমি এটা সলভ করে দিব যদি এরকম অ্যাডভান্স প্রশ্ন এসে থাকে। আর না হলে এগুলো স্কিপ করবা। তো এই পর্যন্ত সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আশা রাখি নোট করে ফেলছেন। এখন আসেন, এই যে আপনি একটা বস্তুকে যে চার্জিত করবেন, এটা দুইটা পদ্ধতি। চার্জিত করার দুইটা পদ্ধতি লিখে নেন, আমি আর লিখতে চাচ্ছি না, লিখে নেন। চার্জিত করার দুটি পদ্ধতি, এক স্পর্শ, দুই অস্পর্শ। ওকে, লিখে নেন। চার্জিত করার দুইটা পদ্ধতি, স্পর্শের মাধ্যমে, অস্পর্শের মাধ্যমে। স্পর্শ মানে বুঝতে পারতেছো, টাচ করবে, এই যে ঘর্ষণ। স্পর্শ মানে লেখা নিতে পারো, এটা হচ্ছে ঘর্ষণ, ঘর্ষণের ফলে সৃষ্টি করা হয়। আর অস্পর্শ মানে এটা, এই পদ্ধতিটাকে বলে তড়িতাবেশ বা ইন্ডাকশন। যাই হোক, তড়িতাবেশ বলে এটাকে, তড়িতাবেশ। ওকে, এই দুটো এখানে আলোচনা করব। ঘর্ষণ, যেমন ধরে নাও সাপোজ এক্সাম্পল, এই দুটার মধ্যে আমি ঘষলাম, অথবা ঘষলাম, অথবা এখানে ঘষলাম, কে পজিটিভ কে নেগেটিভ, এই জিনিসটা বুঝতে হবে। কেন বা ইলেকট্রন ছাড়লো, কেন বা ইলেকট্রন গ্রহণ করলো, একটু বুঝানো। তো একটা ছন্দ লিখবো, এটা বোঝার আগে একটা ছন্দ লিখবো, সেটা হচ্ছে ফ্লাকাবি রেমাই। ওকে, এই কয়টা উপাদান নিয়ে কাজ করলে মোটামুটি এমসিকিউ কমন পড়ে, মোটামুটি এর বাইরে আসে না সাধারণত। ফ্লাতে বোঝানো হয়েছে ফ্লানেল, ফ্লানেল। কাতে বোঝানো হয়েছে কাচদণ্ড, কাচ দণ্ড। বিতে বোঝানো হয়েছে বিড়ালের চামড়া, বিড়ালের চামড়া। রেতে বোঝানো হয়েছে রেশমি কাপড়, রেশমি কাপড়। মাতে বোঝানো হয়েছে মানুষের চামড়া বা মানুষের দেহ, সরি মানুষের, মানুষের চামড়া।
ইতে বোঝানো হয়েছে ইবনাইট দণ্ড, ইবনাইট দণ্ড। এই 6টা জিনিস না করলে তোমার মোটামুটি কমন করবে এমসিকিউ। ওকে, এই 6টার ভিতরে আসবে ইনশাল্লাহ। তো এইভাবে সাজানো হয়েছে কেন মাথায় রাখবা, এটা এমন ভাবে সাজানো হয়েছে এই বরাবর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আমি একটু লেখাটা চেক করব দেখা যাচ্ছে কিনা একটু, হ্যাঁ ওকে। তো এই বরাবর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, এভাবে সাজানো হয়েছে। তো দেখো ইলেকট্রন আসক্তি কি, কেন কেন এই কনসেপ্ট আসলো, এটার মধ্যে ঘর্ষণ করলে আমরা জানি কি হবে, এখানে হিট প্রডিউস হবে। তো হিটটা কি করবে, তাপ উৎপন্ন কি করবে, এই তাপটা তাদের যে ভিতরের ইলেকট্রন গুলো থাকবে, মানে যে বন্ধনটা থাকবে সেটাকে মোটামুটি দুর্বল করে ফেলতে পারবে। ফলে ইলেকট্রনটা সহজে এখান থেকে কি হতে পারবে, ট্রান্সফার হতে পারবে। এখন এই দুইটা বস্তুর মধ্যে আমরা ফ্রিকশন করালাম, হিট প্রডিউস হয়েছে। কে ইলেকট্রন ছাড়বে, কে ইলেকট্রন গ্রহণ করবে, ডিপেন্ড করবে স্যার এটার উপর। ওকে, এখন এই ইলেকট্রন আসক্তি তোমরা কেমিস্ট্রিতে অবশ্যই পড়ছো, ইলেকট্রন পর্যায় সারণীতে বিস্তারিত পড়ছো। তো ইলেকট্রন আসক্তি যার বেশি থাকবে সে ইলেকট্রন গ্রহণ করে নিবে, আর যার কম সে দিয়ে দিবে। যে নিবে সে নেগেটিভ, যে দিবে সে পজিটিভ। বুঝতে পারছি? ইলেকট্রন কানে দিবে, ওই যে স্যার এই যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন করছেন, যে সেই তাপের কারণে ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। ওকে, কে গ্রহণ করবে ডিপেন্ড করবে কার ইলেকট্রন আসক্তি বেশি, কে ছাড়বে কার ইলেকট্রন আসক্তি কম। ওকে, যেমন তোমার এখানে যে প্রশ্নগুলো আসতে পারে, যে সাপোজ মনে করো মানুষের চামড়ার সাথে বিড়ালের চামড়া, এই দুইটা মনে করো ইয়া করানো হলো, ঘষা হলো, বিড়ালের চামড়ার সাথে ঘষলা। তুমি জানো এই বরাবর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়, তার ওর ইলেকট্রন আসক্তি বেশি, মানুষের মানে আমাদের ইলেকট্রন আসক্তি বেশি, বিড়ালের ইলেকট্রন আসক্তি কম। যেহেতু এটার বেশি, তো ওই ইলেকট্রন গ্রহণ করে আমরা নেগেটিভ হয়ে যাব, বিড়াল পজিটিভ হয়ে যাবে। আবার যদি তোমাকে বলে ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষানো হইলে কি হবে দেখো তো, ফ্লানেল ইলেকট্রন আসক্তি কম, ওর ইলেকট্রন আসক্তি বেশি, তাহলে ও ফ্লানেল থেকে ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাবে, ও হয়ে যাবে পজিটিভ। ওকে, তো এইভাবে তোমার এমসিকিউ দিবে কার সাথে কার ঘষলে কে পজিটিভ কে নেগেটিভ, তুমি এই ছন্দটা মাথায় রাখলে ইজিলি সলভ করতে পারবা। ওকে, তো নিচেরটা সবচেয়ে বেশি, উপরটা সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি। এই ছিল তোমার স্পর্শের মাধ্যমে। আর অস্পর্শটা হচ্ছে কি, যে সাপোজ তুমি একটা অনাহিত বস্তু নিলা, অনাহিত মানে এর যতগুলো প্লাস ঠিক ততগুলো মাইনাস, এই জন্য তার কোনো চার্জ নাই, নিউট্রাল। এখন ধরে নাও তার সামনে তুমি একটা পজিটিভ চার্জিত বস্তু নিয়ে আসছো, ধরে নাও পজিটিভ চার্জিত বস্তু নিয়ে আসলে কি হবে দেখো, পরবর্তীতে হবে হচ্ছে এই পজিটিভ গুলোকে বিকর্ষণ করে এক পাশে নিয়ে যাবে, আর নেগেটিভ গুলোকে আকর্ষণ করে এক পাশে নিয়ে আসবে। ওকে, তাহলে এখানে প্লাস প্রান্ত ক্রিয়েট হলো, এখানে মাইনাস প্রান্ত ক্রিয়েট হলো। এখন যদি এটাকে সরায় দাও, আবার প্লাস মাইনাস একত্রিত হয়ে আবার নিউট্রাল হয়ে যাবে। তার মানে এটা যতক্ষণ রাখবা ঠিক ততক্ষণই হবে, সরায় ফেললে আবার নিউট্রাল, চার্জ থাকবে না। এখন যে বস্তুটাকে নিয়ে আসছো, এই যে চার্জিত বস্তুর সাহায্যে আধান সৃষ্টি করছে, এটাকে বলে আবেশী বস্তু, বা এর আধানকে বলে আবেশী আধান। আর যার মধ্যে সৃষ্টি হয়েছে তাকে আমরা বলি আবিষ্ট বস্তু, আর এর আধানকে বলা হয় আবিষ্ট আধান। ওকে, তাহলে যার মাধ্যমে সৃষ্টি করা হয় সে আবেশী বস্তু, তার আধান হলো আবেশী আধান। যার মধ্যে চার্জ সৃষ্টি হয় তাকে বলা আবিষ্ট বস্তু, তার আধানকে বলা হয় আবিষ্ট আধান। আবেশী বস্তুর ঠিক সামনের এই প্রান্তটাকে বলি বদ্ধ আধান, কেন এটা ধরে রাখছে, প্লাস মাইনাসকে আকর্ষণ করে ধরে রাখবে। আর এইটাকে আমরা বলি মুক্ত প্রান্ত বা মুক্ত আধান। ওকে, এখন তোমাকে বলবে এটাকে চার্জিত করো, এটাকে চার্জিত করার দুইটা পদ্ধতি, একবার পজিটিভ চার্জ করতে পারি আর একবার নেগেটিভ চার্জ করতে পারি। কারণ এটা তো ফুললি চার্জ হয় না, কারণ এটা যদি সরাই ফেলি তাহলে তো আবার নিউট্রাল হয়ে যাবে, তাহলে স্থায়ী চার্জে চার্জিত করতে হবে। তো কিভাবে করব, যদি পজিটিভ চার্জে চার্জিত করতে চাই তাহলে আমরা এই নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ডিং করে দেব। গ্রাউন্ডিং করে দিলে কি হবে, ইলেকট্রনগুলো এখানে ফ্লো হয়ে গ্রাউন্ডে চলে যাবে, আলটিমেটলি পুরো বস্তুতে শুধু পজিটিভ চার্জই থাকবে। এইভাবে আমরা ধনাত্মক চার্জে চার্জিত করতে পারি। আর ঋণাত্মক চার্জে কিভাবে করতে পারি, এখানে ঋণাত্মক চার্জিত মানে আমরা তাহলে পজিটিভ প্রান্তটা কি করে দিব, গ্রাউন্ড, তাহলে পজিটিভ প্রান্ত গ্রাউন্ডে চলে যাবে। কিন্তু আসলে পজিটিভ চার্জ কখনো ফ্লো হয় না, এখান থেকে কে চলে আসবে, ইলেকট্রন এখানে চলে আসবে, এসে এগুলোকে সব নিউট্রাল করে দিবে। নিউট্রাল করে দিলে শুধুমাত্র এক্সিস্ট করলো কি এখন, নেগেটিভ চার্জ। এভাবে আমরা কোনো বস্তুকে স্থায়ী বা অস্থায়ী আধানে কনভার্ট করতে পারি। এটা হচ্ছে তোমার অস্থায়ী আধান, এটা হচ্ছে তোমার স্থায়ী আধান, গ্রাউন্ডিং করে আমরা করতে পারি।
ওকে, এই ছিল তোমার তড়িৎ আবেশ। এখন তড়িৎ আবেশে কিছু বৈশিষ্ট্য তোমার আসতে পারে, ছোট ছোট জিনিস, যে এটাকে আবেশী বস্তু কি, আবেশী আধান কি, আবিষ্ট বস্তু কি, আবিষ্ট আধান কি, বদ্ধ আধান কি, মুক্ত আধান কি, আসতেই পারে। তারপর তোমাকে বলবে এই আবেশী বস্তু যত দূরে নিয়ে যাবা ততই আবিষ্টের পরিমাণ অথবা আবিষ্ট চার্জের পরিমাণ তত কম হবে, যত কাছে নিয়ে আসবা এই চার্জের পরিমাণ তত বেশি হবে। ওকে, এমসিকিউ এটা মাথা রেখো। এটা যতক্ষণ রাখবা ঠিক ততক্ষণই হবে, সরায় ফেললে এটা আবার অস্থায়ী চার্জে কনভার্ট হয়ে যাবে। এরকম অনেক বৈশিষ্ট্য তোমার বইতে আছে, এগুলো একটু রিডিং পরে এমসিকিউ দাগায় নিও। এই হলো তোমার আবেশী চার্জিত করার পদ্ধতি। তো এটা সুন্দর মতো স্ক্রিনশট করে নোট করে নাও। ওকে, এরপর তোমাদের জন্য আমরা নিয়ে আসছি হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। তড়িৎ বীক্ষণ যন্ত্র টপিকটা দেখো, এগুলো থিওরি, এগুলা ম্যাথ আসার মতো কিছুই না, ছোট ছোট এমসিকিউ আসতে পারে এখান থেকে। তো তড়িৎ বীক্ষণ যন্ত্র এটা 1 মার্কসের জন্য আসবে তোমাদের, যে তড়িৎ বীক্ষণ যন্ত্র কি, তড়িৎ বীক্ষণ যন্ত্র এটা কি আসলে। তো যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি আছে কি না, থাকলে তার প্রকৃতি কি, এগুলো নির্ণয় করা যায়, তাকে আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র বলবো। ওকে, তাহলে সংজ্ঞাটা কি হবে, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর চার্জের উপস্থিতি এবং প্রকৃতি নির্ণয় করা যায় তাকে আমরা বলবো তড়িৎ বীক্ষণ যন্ত্র। ওকে, সংজ্ঞাটা ভিডিও পজ করে নোট করে নিও। তার মানে এই যন্ত্রের সাহায্যে কি করব, এই বস্তুতে চার্জ আছে কিনা চেক করব, চার্জ থাকলে এটা কি পজিটিভ না নেগেটিভ এটা চেক করব। তো দেখি, তো এটা একটা সিম্পল একটা ডিভাইস, খুব কঠিন কিছু না। এখানে একটা চাকতি থাকবে, আর এখানে ধরুন একটা আয়তাকার বস্তু আছে। এটার মধ্যে ধরে নাও পজিটিভ চার্জে চার্জিত ধরে নাও। ওকে, আর এইটার নিচ দিয়ে একটা পরিবাহী দণ্ড থাকবে, এই দণ্ডটার এখানে চাকতির এখানে থাকবে, এরকম দুটা পাত থাকবে। ওকে, তো দেখো ব্যাপারটা কি, তো ধরে নাও এই পাত দুইটাই যে এরকম দুইটা পাত থাকবে, পাত এরকম এইভাবে দুইটা পাত থাকবে কাছাকাছি প্রথমে। ওকে, পাত মানে তো বুঝো, জাস্ট এরকম দুইটা প্যারালাল প্লেট থাকবে, প্লেট এই যেরকম প্লেট থাকবে। এখন ধরো না এরকম প্লেট আছে, পাশাপাশি আটকে রাখছে, আর এগুলো সব পরিবাহী, চাকতিটাও পরিবাহী। এখন ধরো না আমি একটা বস্তু নিয়ে আসছি, ধরো না সামনে একটা বস্তু নিয়ে আসছি, দেখলাম ওইভাবেই আছে, ও আর নড়ে নেই, তাহলে বুঝলো আমি যে বস্তুটা নিয়ে আসছি ওর মধ্যে কোনো চার্জ নাই, ওর মধ্যে কোনো চার্জ নাই। ওকে, এখন ধরুন আমি আরেকটা বস্তু নিয়ে আসছি, এটা রাখার সাথে সাথে দেখলাম এরা দুইজন পরস্পর দূরে সরে গেল, তখন বুঝবো এই বস্তুর মধ্যে কি আছে, চার্জ আছে। তাহলে যখনই পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে তখনই কনফার্ম হওয়ার চার্জ আছে। আর যদি পাত দ্বয়ের কোনো মধ্যবর্তী দূরত্ব না বাড়ে, অর্থাৎ যেভাবে আছে ঠিক সেভাবে থাকে, তাহলে বুঝবো ওই বস্তুর মধ্যে কোনো চার্জ নাই। নোট করে নাও। এরপরে ধরে নাও চার্জ আছে কিনা এটা তো বুঝে ফেললাম, এখন প্রকৃতি কি, এটার জন্য তুমি এই পাত দুইটিকে আগে থেকে চার্জিত করে রাখবা। পজিটিভ চার্জে চার্জিত করতে পারো, নেগেটিভ চার্জেও চার্জিত করতে পারো, তোমার ব্যাপার। তো আমি পজিটিভ চার্জে চার্জিত করছি, এখন কি হলো, যেহেতু দুজনে পজিটিভ বিকর্ষণ করে ব্যালেন্স হয়ে বসে আছে, এখন আমি এখান থেকে আরেকটা বস্তু নিয়ে আসলাম, দেখলাম তাদের দূরত্ব আরো বাড়লো। দূরত্ব আরো বাড়া মানে কি, এই বস্তু থেকে তাহলে কি চার্জ চলে আসছে, আরো পজিটিভ চার্জ আসছে, এই জন্য আরো বিকর্ষণ বেড়ে গেছে, আরো দূরত্ব বেড়ে গেছে। তাহলে বুঝে ফেলবো এটা হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত। ওকে, আবার খেয়াল করো, এই দুইটা পজিটিভ চার্জে চার্জিত ছিল, একটা বস্তু নিয়ে আসছো দেখছো আরো দূরে সরে গেছে, তাহলে এখানে আরো পজিটিভ চার্জ আসছে, তাহলে ও পজিটিভ চার্জ। ঠিক আছে, আবার যদি এরকম হয় যে পজিটিভ চার্জে চার্জিত করে রাখছো, একটা বস্তু নিয়ে আসছো, এই যে এখানে একটা বস্তু নিয়ে আসছো, এই বস্তুটা আনার পর দেখলা এদের যে দূরত্ব ছিল সেটা, এদের যে দূরত্ব ছিল সেটা না বেড়ে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে বুঝে ফেললাম যেহেতু কমতেছে তাহলে আকর্ষণ বাড়তেছে, কেন আকর্ষণ বাড়তেছে, তাহলে এখান থেকে মাস্ট বি ইলেকট্রন আসতেছে। ওকে, অথবা আরেকভাবে বুঝতে পারো, এখান থেকে যদি ইলেকট্রন আসে এখানকার প্লাস গুলোকে কি করে দিবে, নিউট্রাল করে দিবে। নিউট্রাল করে দিলে তাদের বিকর্ষণ আগে যত বেশি ছিল এখন বিকর্ষণ আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে কনফার্ম হলাম এখানে নেগেটিভ চার্জের একটা বস্তু চলে আসছে। এইভাবে আমরা কোনো বস্তুর মধ্যে চার্জ আছে কি নাই, চার্জ থাকলে সেটা পজিটিভ না নেগেটিভ, এইভাবে আমরা ফাইন্ড আউট করে রাখি।
খুবই সিম্পল এমসিকিউ আসবে, সুন্দর মতো একটু নোট করে নিও যে পজিটিভ চার্জে চার্জিত করে রাখছি, বস্তু আনার পর যদি এই পাতদ্বয়ের দূরত্ব আরো বাড়ে তাহলে পজিটিভ চার্জে চার্জিত, পাতদ্বয়ের দূরত্ব কমলে নেগেটিভ চার্জে চার্জিত। ওকে, খুবই সিম্পল, এটা আহামরি কোনো টপিক না, ছোট্ট এমসিকিউ আসতে পারে, এই এটা নোট করে নিতে পারো, সংখ্যা আসার সম্ভাবনা একটু বেশি। এরপরে আসো, চলে আসলাম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, কুলম্বের সূত্র। আচ্ছা, আমরা জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ আকর্ষণ করে। ওকে, এইটা কত বলে আকর্ষণ করে, কত বলে বিকর্ষণ করে, বিজ্ঞানী কুলম্ব এটা স্পেসিফাই করে গেছে। উনি বলতেছে তুমি দুইটা বিন্দু চার্জ নাও, ওই মহাকর্ষ বিকর্ষণের মতো কনসেপ্ট, বিন্দু বস্তু নিব, তারপর দেখবো গোলকের জন্য কোনো আকার নিব না, কারণ আমরা মহাকর্ষ বিকর্ষণ দেখছিলাম আকার নিলে একটু বিপদ, ওটা আমরা ইন্টারমিডিয়েটে শিখবো, এসএসসি লেভেলে না। তো দেখো এবার আমি এখানে দুটো বিন্দু চার্জ নিলাম, ধরলাম এটা Q1, এটা একটা বিন্দু চার্জ Q2, মধ্যবর্তী দূরত্ব R। এখন ধরলাম এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে কি হবে, এই প্লাসটা বিকর্ষণ করবে, এই প্লাসকে বিকর্ষণ করবে। ওকে, অথবা যদি এরকম হয়, এটা হচ্ছে -Q1, এটা হচ্ছে -Q2, তাহলে মাইনাসকে বিকর্ষণ করবে, মাইনাসকে বিকর্ষণ করবে, মধ্যবর্তী দূরত্ব R। অথবা এটাও তো হইতে পারে, এটা হচ্ছে +Q1, এটা হচ্ছে -Q2, দূরত্ব R, তাহলে প্লাস মাইনাসটা আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, এই হচ্ছে তোমার ঘটনা। ঠিক আছে, এখন কুলম্ব বলছে কি, এই দেখো তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল কেন বলছে দেখো, কখনো বিকর্ষণ হতে পারে, কখনো আকর্ষণ হতে পারে, এটা ডিপেন্ড করবে তাদের চার্জের প্রকৃতির উপর, দুইটাই কি সমধর্মী চার্জ নাকি বিপরীতধর্মী চার্জ, এটার উপর নির্ভর করবে। এই জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল না বল আমরা বলবো ক্রিয়াশীল বল। তাহলে নিউটন বলতেছে, সরি কুলম্ব বলতেছে এই যে বলদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বল চার্জ দ্বয়ের আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, পুরো মহাকর্ষ বিকর্ষের সূত্রের মতো, ওখানে ভর ছিল, এখানে চার্জ। ওকে, তাহলে সূত্রটা কি হবে দেখো, চারটা স্টেপ এক্সপ্লেন করতেছি। একটা ওয়ার্ড তোমাকে বলতেই হবে, একটা ওয়ার্ড তোমাকে বলতেই হবে যেটা মহাকর্ষ সূত্রে বলা লাগে নাই, সেটা হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে, এটা বলা লাগে নাই, কিন্তু কুলম্বের সূত্রে এটা বলতেই হবে, কারণ মাধ্যম চেঞ্জ করলে বিপদ আছে, দেখবো এটা। তুমি কি বলবা, নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের বা দুইটি আধানের, যেমন করো না, দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল, কেন, এটা আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে, এই জন্য ক্রিয়াশীল বললাম। তাহলে কোন নির্দিষ্ট মাধ্যমে দুটি আধানের মধ্যবর্তী ক্রিয়াশীল বল আধান দ্বয়ের এই দেখো এখানে গুণ, তাহলে আধান দ্বয়ের গুণ ফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বলেদের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। দেখো স্ট্রেট লাইন বরাবর ক্রিয়া করতেছে, আঁকা বাঁকা না কিন্তু, বুঝতে পারছি। এই 4 স্টেপে সূত্রটা লিখে দিও। এখন আমরা জানি এটা পরিবর্তে একটা কনস্ট্যান্ট আসে, ধরে নাও যেটা C Q1 Q2/r²। এখন এই C এর ফিগারটা আমরা যদি দেখতে চাই সেটা হচ্ছে 1/4πε0। ওকে, তো এই ε0টাকে বলা হয় শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, তো ভেদন যোগ্যতা এটার মান কি, একক কি, এগুলো নিয়ে কমপ্লেক্সিটি করলাম না, এটা মনে হয় লাগবে আমাদের ক্যাপাসিটরে, হ্যাঁ লাগবে, এটা শিখে নেন, তোমাদের এসএসসিতেই আছে, এটা লাগবে। তো দেখো তো এবার ε0 আমরা জানি শূন্য মাধ্যমের মানটা হচ্ছে 9 × 10⁹, এই যে পুরো কনস্ট্যান্টের মান 9 × 10⁹, আমরা জানি কনস্ট্যান্ট হচ্ছে 1/4πε0। কোন মাধ্যমে, এটা শূন্য বা বায়ু মাধ্যমের জন্য আমরা করতেছি, যে চার্জ দুটা যদি শূন্য মাধ্যম বা বায়ুর মধ্যে থাকে তখন কনস্ট্যান্ট হচ্ছে মান এটা। একক কি দেখো, এর এককটা হবে হচ্ছে C এর একক, এই পাশে আছে কি নিউটন, আর মিটার, এই যে মিটার স্কয়ার গুণ হয়ে যাবে, কুলম্ব ইন্টু কুলম্ব স্কয়ার নিচে ভাগ হয়ে যাবে, এই হচ্ছে তোমার এই কনস্ট্যান্টের মান। এখন দেখো তো আমি যদি ε0 মান বের করতে চাই, তাহলে ε0 সমান এই পাশে যাবে, এই পুরোটা নিচে চলে আসবে 1/4π × 9 ×
10⁻⁹ নিচে আছে nm স্কয়ার c ইনভার্স 2। তো ক্যালকুলেটর যদি তুমি চাপ দাও এখন তোমার চলে আসবে 8.854 10⁻12 nm স্কয়ার c ইনভার্স 2। এবার সরি nm স্কয়ার c ইনভার্স 2 তে একক, এটা উল্টায় যাবে, ওটা উল্টায় যাবে, তাহলে c ইনভার্স 2 হয়ে যাবে c স্কয়ার, m স্কয়ার হয়ে যাবে m ইনভার্স 2, n হয়ে যাবে n ইনভার্স 1। তো এটা মুখস্থ রাখার দরকার নাই, তুমি জাস্ট এটাই মুখস্থ রাখবা, মাথায় রাখবা এপসাইলন নট হলে এটাকে উল্টায় দিতে হয়, জাস্ট তুমি উল্টায় দিবা, উল্টায় দিলে তোমার হয়ে যাবে। ওকে, এই যে তোমার ঘটনা। এপসাইলন নটের মানটা একটু কষ্ট করে মুখস্থ রাখো, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, এর চেয়ে বেশি কমপ্লেক্সিটি করলাম না, এতটুকু পর্যন্ত জানো। তো এখন যদি এরকম হয় যে তুমি এটাকে একটা ভিন্ন মাধ্যমে ডুবাই ফেলছো, ভিন্ন মাধ্যম, ধরে নাও পানিতে ডুবাই ফেললাম, তো ভিন্ন মাধ্যমে যদি নিয়ে আসি এই এফ এর মান কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যায়, ধরে নিলাম সি ড্যাশ, বা এটা ধরে নাও সি মিডিয়াম, যে কোনো মাধ্যমের কনস্ট্যান্ট সমান সমান Q1 Q2 বাই ডিস্টেন্স স্কয়ার। একটু বুঝাই দিই, ঝামেলাটা হচ্ছে কি, ধরে নাও এই চার্জটা আমি পুরো পানিতে নিয়ে গেলাম, পুরোটা পানিতে নিয়ে গেলাম, দেখো আমি একটু চিত্র সহ বুঝাই দিই কি হইতেছে, একটু বুঝে নাও। এখানে মনে করো প্লাস Q1, এখানে মনে করো প্লাস Q2, ডিস্টেন্স আর, পুরোটাকে পানিতে যখন নিয়ে গেলাম, এখন আমি দেখলাম আরে এইটারে যখন ধরে পানিতে নিয়ে গেছি এখানে একটা বিপদ ঘটে গেছে। সেটা কি, আগে ছিল এফ, এখন না এফ চেঞ্জ হয়ে গেছে, ধরুন এফ ড্যাশ বিকর্ষণই করতেছে, বিকর্ষণই করতেছে, কিন্তু মানটা ধরে নিলাম এফ ড্যাশ। বিজ্ঞানী দেখলো এখানে মানটা কমে গেছে, আগে যা ছিল তার থেকে কমে গেছে। কেন কমলো এটার ব্যাখ্যা আমি এইখানে দিলাম না, এটা আমি একাডেমিক সেকশনে দিব, প্লাস ইন্টারমিডিয়েট অনেক বিস্তারিত আকারে আসবে কেন কমলো ফোর্সটা। ওকে, আপাতত আমি ধরে নিলাম না কমে গেছে। তো যেহেতু কমেই গেছে, কতটুকু কমলো এই জিনিসটা এখন আমার বের করতে হবে। পরে বিজ্ঞানীরা দেখলো আরে আমি তো চার্জ চেঞ্জ করি নাই, আমি তো দূরত্বও চেঞ্জ করি নাই, তাহলে ফোর্স কেন কমছে, তাহলে কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, তাহলে মাধ্যম চেঞ্জ করলে কনস্ট্যান্ট চেঞ্জ হয়, এটা কনফার্ম। কেন, আমি চার্জ চেঞ্জ করি নাই, দূরত্ব চেঞ্জ করি নাই, তাহলে এটা কনফার্ম হয়ে গেলাম। কুলম্বের কনস্ট্যান্টটা তাহলে মাধ্যমের উপর নির্ভর করে, এই জন্য প্রথমে লেখছিল নির্দিষ্ট মাধ্যম, মাধ্যম চেঞ্জ করতে পারবা না, করলে ফোর্স চেঞ্জ, কেন কনস্ট্যান্ট চেঞ্জ, বুঝতে পারছি। তো ইন্টারমিডিয়েট বিস্তারিত আসবে কেন কনস্ট্যান্ট গুলো চেঞ্জ হচ্ছে, আপাতত মুখস্থ রাখো। তো যেহেতু কমতেছে তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম আগের যে কনস্ট্যান্ট ছিল তার থেকে এই কনস্ট্যান্টটা কম। কতটুকু কম, এটার জন্য আমরা লিখি হচ্ছে সি, সি নিচে চলে আসবে তোমার কে। ওকে, যা আছে তাই। এই কেটাকে আমরা বলি স্যার পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। যাদের কাছে একটু কঠিন লাগতেছে একটু ফিনিশিং দিয়ে দিই, তারপর তোমার ইজি করে দিব। খেয়াল করো, এটাকে বলতেছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটার মান এক একটা জায়গায় এক এক রকম। কে ইকুয়ালস টু 1 যদি কি হয়, বায়ু বা শূন্য মাধ্যম, কে এর মান 1 বসালে দেখো আগে সূত্রটাই আসছে। আর যদি পানি হয় কে এর মান 80। এছাড়া অন্য কোনো মাধ্যম থাকলে তোমার দেওয়া থাকবে, তুমি জাস্ট এই দুইটা মান মুখস্থ রাখবে, আর কোনো মান মুখস্থ রাখতে হবে না। তাহলে যদি পানিতে ডুবাই এই কনস্ট্যান্টটাকে 80 দ্বারা ভাগ করব, তার মানে বলের মানও 80 ভাগ 1/80 ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে কে কি বোঝায়, কে দ্বারা বোঝায় এই কনস্ট্যান্ট দ্বারা বোঝায় তুমি যে একটা মাধ্যমে নিয়ে গেলা কতটুকু বল কমছে এই পরিমাণটা নির্ণয় করে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, এসএসসি তে এটা সংজ্ঞাও লাগবে না, কিছুই লাগবে না, জাস্ট কনসেপ্টটা একটু অ্যাডভান্স আকারে জাইনা রাখতে পারো। বিভিন্ন অ্যাডভান্স যে টেস্ট পেপার দেখবা অ্যাডভান্স কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, যদি না থাকে এগুলো স্কিপ করে ফালায় দাও, লাগবে না। যদি থাকে অ্যাটলিস্ট এই কনসেপ্ট দিয়ে সলভ করতে পারো ইনশাল্লাহ। ওকে, তো এখন আসো, তো যেটা বললাম যে কেন কমলো কিভাবে করলো এটাই এসএসসি তার দিব না, এতটুকু জানতে পারলে মোটামুটি কমপ্লিট হবে। এই যে তোমার কুলম্বের সূত্র, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তাহলে এখন থেকে মাথায় রাখবো যে যে কোনো শূন্য মাধ্যম হলে 9 × 10⁹ প্রশ্ন যদি কোনো মাধ্যম না বলে অলওয়েজ এটা, আর যদি মাধ্যম বলে দেয় পানিতে নিয়ে গেছি তাহলে 80 দ্বারা জাস্ট ভাগ করে দিবা। ঠিক আছে, এই যে তোমার কনসেপ্ট। এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ওই মহাকর্ষ অভিকর্ষের মতো, মহাকর্ষ অভিকর্ষের মতো দেখবো যে যদি গোলক নাও, গোলক নাও তাহলে কি হবে। তাহলে এখানে বিন্দুর জন্য সূত্র দাঁড়ালো কি, 1/4πε0 লিখতে পারো অথবা সি লিখতে পারো, যার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। যদি কেউ বলো স্যার আমি এভাবেই লিখবো এখন থেকে, লেখো, কোনো সমস্যা নেই, Q2/r²। আর যদি যে কোনো মাধ্যমের জন্য লিখতে চাও, FM মানে যে কোনো মাধ্যম,
যে কোনো মাধ্যমের জন্য যদি লিখতে চাও তখন তুমি লিখতে পারো 1/4πε0 জাস্ট কে দ্বারা লিখে দিবা, জাস্ট কে নিয়ে আসবে, কে দ্বারা গুণ করে দেবা, আর কিছুই না। কেন? এই 1/4πε ভ্যালু কত? 9 × 10⁹ ভাগ করে দেবো কত দ্বারা? কে দ্বারা। বাস তোমার যেভাবে ইচ্ছা তুমি মুখস্থ রাখতে পারলেই হলো। ওকে, যদি অ্যাডভান্স করে এই পার্ট থেকে আসবে, আর যদি অ্যাডভান্স না করে তোমার এই পার্ট থেকে 95% ম্যাথ চলে আসবে ইনশাল্লাহ। যদি তুমি হতবাগা না হও তাহলে এখান থেকে আসবে, আর যদি হতবাগা হও তাহলে এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। যাই হোক, এবার দেখো, এখন যদি এরকম হয় যে একটা গোলক নিলাম, গোলক, তো গোলক নিলে আমরা জানি কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব নিতে হয় সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাস, শুধুমাত্র গোলকের জন্য। তো এটার ব্যাখ্যা মোটামুটি মহাকর্ষ বিকর্ষে দিছি যে কি ঝামেলাটা আসলে হয়, এখানে আসলে ইন্টিগ্রেশন চলে আসে। তো গোলকের ক্ষেত্রে কাকতালীয় ভাবে এই সমাধানটাই আসছে যে Q1 Q2 ডিস্টেন্স আর জাস্ট কেন্দ্র থেকে কেন্দ্রের ডিস্টেন্সটা নিতে পারলেই হলো। ওকে, এর বেশি ঝামেলা করো না, এসএসসিতে করলে তুমি বিপদে পড়বা, সহজভাবে চিন্তা করা শেখো। তাহলে এখন সূত্রটা কি হবে? F সমান সমান যে কোনো শূন্য মাধ্যম হলে সি Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার, সূত্র কিন্তু সেম। যদি বলি FM তাহলে লিখবো হচ্ছে C/K Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার। তাহলে শুধু ব্রেনে রেখে দাও, যখনই গোলক কেন্দ্র থেকে কেন্দ্র। ওকে, তো কেন এখন জিজ্ঞাসা করো না, একাডেমিক সেকশনে দেখাবো, FRB-তে এত ডিটেলসে পড়ানোর সুযোগ নাই। তো এখন তোমার একটা প্রবলেম দেখাই, এইভাবে তোমার ঝামেলা করবে টিচাররা, যে বলে দিল এটার ব্যাসার্ধ হচ্ছে A, এটার পৃষ্ঠ থেকে এটার পৃষ্ঠের দূরত্ব হচ্ছে B বা C ধরে নাও, আর এইটার যে ব্যাসার্ধ এটা হচ্ছে B, চার্জের পরিমাণ দিচ্ছে Q1, চার্জের পরিমাণ দিচ্ছে Q2, এখন বলছে ক্রিয়াশীল বল কত, ধরে নাও দুইটা প্লাস, তাহলে F এর মান কি আসবে? C ও কনস্ট্যান্ট, আচ্ছা এটাকে x দিয়ে দিই, এটা কনস্ট্যান্ট, যেহেতু কোনো মাধ্যম বলি নাই তাহলে 9 × 10⁹ Q1 Q2। এবার ডিস্টেন্স কত ভালো মতো খেয়াল করো, ডিস্টেন্সটা হবে এটা তার সেন্টার অফ মাস, কেন্দ্র, এটা তার কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব লাগবে, এটা তার টোটাল ডিস্টেন্স। তো আমি তাকায় দেখলাম এই ডিস্টেন্সটা হচ্ছে তার ব্যাসার্ধ A, এই ডিস্টেন্সটা হচ্ছে তার ব্যাসার্ধ B, B। ওকে, এটা সুন্দর করে রাখি পাশে। এখন দেখো তো এই ব্যাসার্ধটাকে তার B, তা দেখো তো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব কি দাঁড়ালো, এটা হচ্ছে A প্লাস X প্লাস B, এই টোটাল ডিস্টেন্সের উপর স্কোয়ার। এইভাবে ঝামেলা যদি করে আশা রাখি সলভ করতে পারবেন, আর যদি ঝামেলা না করে তোমার স্যার কেন্দ্র থেকে কেন্দ্র দিয়ে দিবে। আর যদি মনে করেন সাপোজ ধরে নেন আমি ভুল করছি অথবা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, সেটা কি আপনার স্যার ভুলে এইভাবে একটা ডিস্টেন্স দিয়ে দিচ্ছে, ভুলে ধরে নেন প্রিন্টিং মিস্টেকই হয়েছে, এই কেন্দ্রের ব্যাসার্ধ দেয় না, এই কেন্দ্রের ব্যাসার্ধ দেয় না, জাস্ট বলে দিচ্ছে মধ্যবর্তী দূরত্ব 10 মিটার, ক্রিয়াশীল বল কত, তখন আর কি করবেন, ডাটা তো দেয় নাই, অসহায় অবস্থায় এটা সলভ করে দিবেন, যে 10 মিটার ধরে ম্যাথ সলভ করে দিবেন, যদিও জানেন এটা প্রশ্নটা ভুল, কেন এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব লাগবে, এই কনসেপ্টটা মাথায় রেখেন। ঠিক আছে, যদি ভুল হয় ভুল ডাটা দিয়ে সলভ করে দিবেন। তো এই ছিল তোমার এটা সলিউশন, কনসেপ্ট কুলম্বের সূত্রে। তো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এবার আসো এটা ম্যাথমেটিক্স গুলো করি, ম্যাথমেটিক্স। তো কুলম্বের সূত্র করার সময় আমরা আরেকটা জিনিস দেখব, তড়িৎ ক্ষেত্র সম্পর্কে একটু আইডিয়া নিব, যেটা এফআরবি একটু আইডিয়া আছে। একসাথে কুলম্বের সূত্র তড়িৎ ক্ষেত্র একসাথে ম্যাথ করে দেবে, একই ম্যাথ দিয়ে দুইটা টপিক হয়ে যাবে, তো দুইবার আর করা লাগবে না, মিনিমাম টাইমে ম্যাথ সলভ। ঠিক আছে, এই জন্য একটু তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টটা নিয়ে আসে, তাহলে দুইবার অঙ্ক করা লাগবে না, একবারে তুমি সব সলভ করে ফেলতে পারবা। তড়িৎ ক্ষেত্র বা তীব্রতা, দেখো আমরা জানি তড়িৎ ক্ষেত্রটা কি, এটা একটু বুঝে নি। দেখবা কোন একটা বাঘ বা সিংহ যখন শিকার করতে যায় প্রথমে কিন্তু দৌড় দেয় না, আগে সে পজিশন নেয়, পজিশন, যখন দেখে হ্যাঁ মোটামুটি পজিশনে চলে আসছে তখনই সে কিন্তু অ্যাটাক করে। সিমিলারলি কুমির কখনো মাঝ নদী থেকে লাভ দেয় না, সে কিন্তু আগে পজিশন নেয়, পজিশন নিয়ে আস্তে 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 গিয়ে কিন্তু ক্যাচটা করে। তার মানে দেখো সবাই কিন্তু চেষ্টা করে আগে তার জোনের ভিতর আসুক, আসলেই সে অ্যাটাক করতে পারবে, জোনের বাইরে থাকলে তো আর পারবে না। এই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করি। দেখো ধরে নাও কোন একটা চার্জ আছে, এই চার্জ কি সবারই অ্যাটাক করতে পারবে?
পারবে না। ওর একটা এরিয়া আছে, ওর একটা র্যান্ডম এরিয়া আছে, যে এরিয়ার ভিতর যদি কেউ আসে তাহলে সে তাকে ধাক্কা দিবে অথবা আকর্ষণ করবে, কিন্তু এরিয়ার যদি বাইরে থাকে তাহলে তার কোনো প্রভাব থাকবে না। ওকে, এই এরিয়াগুলোকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তাহলে তোমাকে যদি বলে তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তুমি বলবো কোনো একটি চার্জের যে এলাকা জুড়ে প্রভাব বিদ্যমান থাকে তাকে আমরা কি বলবো, তড়িৎ ক্ষেত্র। এখন ধরে নাও এখান থেকে এখানে ধরে নাও এটা Q1, এখান থেকে মনে করে এখানে একটা প্লাস Q2 চার্জ নিয়ে আসছে, ধরে নাও Q2 চার্জ নিয়ে আসছে, প্লাস Q2 চার্জ নিয়ে আসছে, আর এখান থেকে একটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্স যদি থাকে, এখন এই প্লাস প্লাসটা কি করবে, বিকর্ষণ, এই প্লাস প্লাস কি করবে, বিকর্ষণ, দুজন দুজনকে বিকর্ষণ করবে, বাস প্রভাব এক্সিস্ট করতেছে। আর যদি মাইনাস নিয়ে আসি, মাইনাস Q2, তাহলে কি হবে, ওর আকর্ষণ করবে। এখন ওর তড়িৎ ক্ষেত্রে কিন্তু ওরা আসছে, তাহলে ও ওদেরকে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে, বুঝতে পারছি? এই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রের কনসেপ্ট। এখন এই তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত, এটা আমরা কুলম্বের সূত্রে দেখছি, যে বিন্দু চার্জ হলে কি হবে, গোলক হলে কি হবে। এবার আসো তীব্রতা। এই যে ওর তড়িৎ ক্ষেত্রে যে ওকে নিয়ে আসছো, তড়িৎ ক্ষেত্র কিন্তু কার, এই যে ওর এলাকার ভিতর ঢুকছো, তাহলে ও বিকর্ষণ করবে অথবা আকর্ষণ করবে। এখন ও 1 কুলম্ব চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ করবে, এই পরিমাণটাকেই বলি স্যার তড়িৎ তীব্রতা। কি বলে এটাকে স্যার, তড়িৎ তীব্রতা, যাকে প্রকাশ করি ই দ্বারা। এটাও এক প্রকার বল, ফোর্স, তবে কয় কুলম্বের উপর, 1 কুলম্ব। তাহলে ই সমান সমান এইভাবে লিখতে পারি F/Q। তাহলে সংজ্ঞাটা কি আসবে, নিচে একক, উপরে যেয়ে দাও, কি বলবা, একক আধানের উপর বা একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে তড়িৎ তীব্রতা বলে। কি বললাম, আরো সুন্দরভাবে বলতে পারো যে তড়িৎ ক্ষেত্রের ভিতর কোনো বস্তুকে স্থাপন করলে একক ধনাত্মক আধানের উপর যে পরিমাণ তড়িৎ বল প্রযুক্ত হয় তাকেই তড়িৎ তীব্রতা বলে। ভিডিও পজ করে সংজ্ঞা নোট করে নাও। একক কি আসবে, নিউটন পার কুলম্ব, অর্থাৎ 1 কুলম্বের উপর প্রযুক্ত বল। আমি একটা এমসিকিউ দিব, সলভ করে নিও, তড়িৎ তীব্রতার মাত্রা বাই করবা। এটা এমসিকিউ থাকবে, দেখো পারো কিনা। ওকে, এখন এটা সহজভাবে চিন্তা করি যে 1 কুলম্ব কেন লাগে, এই টার্মটা সহজভাবে চিন্তা করো। আমি যদি তোমাকে বলি যে সাপোজ 60টা কলার দাম 17 টাকা, তাহলে 31টা কলার দাম কত, তাহলে এটা ক্যালকুলেশন করা একটু কঠিন। কিন্তু আমি তোমাকে যদি বলতাম যে একটা কলার দাম 60 টাকা, তাহলে 5টা কলার দাম কত, বলে দেবো 35। কেন, একে কনভার্ট করলে হিসাব করতে সুবিধা হয়, এই জন্য আমরা যে কোনো প্রবলেম আগে একক ইউনিটে কনভার্ট করি, তারপর যা বেশি আসবে সেটা দ্বারা মাল্টিপ্লাই করি। যেমন একটার দাম 60 টাকা, 5টা কলার দাম 35 টাকা। এখানে সেম, যে ই মানে 1 কুলম্বের উপর প্রযুক্ত বল, তাহলে 5 কুলম্বের উপর কত হবে, 5 দ্বারা গুণ করে দাও। এই দেখো এখানেই চলে আসছে F সমান সমান EQ। সিম্পল কনসেপ্ট, যে 1 কুলম্বের উপর যদি এই পরিমাণ বল প্রযুক্ত হয় তাহলে 5 কুলম্বের উপর আরো বেশি হবে, গুণ করে দিলাম। এখন এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ইন্টারমিডিয়েটে ভেক্টর রূপ দেখবো, এটা 99 লাগবে না। তো এখন দেখো যেটা বলতে চাচ্ছি, এইখানে কার উপর বল প্রযুক্ত হচ্ছে, তাকায় দেখো Q1 না Q2, বাইরে থেকে নিয়ে আসছে Q2, তাহলে চিত্র অনুসারে আসবে Q2। তাহলে এই পরিচয়টা কার, একটু নোট ডাউন করে নাও। Q2 হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যাকে আনা হয়েছে, নোট করে নাও, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যাকে আনা হয়েছে অথবা যার উপর বল প্রযুক্ত হয়, যার উপর বল প্রযুক্ত হয়। ঠিক আছে, নোট করে নিও। এখন আস, আমি এখান থেকে একটু টাইন এখানে নিয়ে আসি। এই F ইকুয়াল টু কি শিখলাম, EQ। আচ্ছা ভালো কথা, এটা কোন চার্জ, মাত্র দেখলাম এটা হচ্ছে ওই চার্জ যে চার্জের উপর বল প্রযুক্ত হয়। এখানে বল প্রযুক্ত হয়েছে কার উপর, Q2-র উপর, তাহলে এটা আসবে Q2। এখন দেখো তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত, কি আসবে 1/4πε0, অথবা তুমি লিখতে পারো C, Q1 Q2, Q1 Q2 বাই ডিস্টেন্স স্কোয়ার সমান সমান EQ2। তাহলে Q2 Q2 চলে গেল, তাহলে দেখো E এর সমীকরণ দাঁড়ায় গেল C Q1 বাই আর স্কোয়ার। এই যে তড়িৎ তীব্রতার ইকুয়েশন, সিও লিখতে পারো অথবা 1/4πε0 Q1 বাই আর স্কোয়ার, যার যেমন ইচ্ছা লিখতে পারো। যদি অন্য কোনো মাধ্যম থাকে জাস্ট কে দ্বারা ভাগ করে দিবা।
ঠিক আছে। তো এখন দেখো তো এই দুইটা সূত্রের মধ্যে দেখো, যার উপর বল প্রযুক্ত করছি তার মানই নাই, তার মান লাগে না। কেন? আমরা সংজ্ঞায় শিখছি এটা কার উপর, 1 কুলম্বের উপর। তাহলে যে বস্তুটা নিয়ে আসছি তাকে আমি ধরেই দেখবো 1 কুলম্বের উপর কতটুকু বল প্রযুক্ত হয়, সেটাই তীব্রতা। দ্যাটস এখানে আর তার মান নাই, তাকে আমরা 1 ধরে বসায় দিছি, অথবা কিউ2 চলে গেছে, যেভাবে ইচ্ছা মাথা রাখতে পারে। এখানে কিউ2 পরিচয়, কিউ1 এর পরিচয় কি? যে বল প্রয়োগ করে, মুখস্থ রাখেন, যে বল প্রয়োগ করে। কিন্তু প্রশ্নটা বলবে না কে বল প্রয়োগ করে। এটা একটা শর্টকাট ট্রিক্স দেখাই দিই, বা প্রশ্নের জন্য জাস্ট লিখে দিতেছি, প্রশ্নের জন্য লিখে দিতেছি। কিউ1টাকে প্রশ্নে যার জন্য তীব্রতা বের করতে বলবে, বের করতে বলবে। সুন্দর মতো নোট করে নাও। তাহলে এই কিউ1টাকে তুমি জাস্ট দেখবা প্রশ্নে কার জন্য তীব্রতা বের করতে বলছে, ওর মান বসবে। যে বিন্দুতে নির্ণয় করবা সেখানে কে আছে দেখার দরকার নাই, অপ্রয়োজনীয়। ওকে, সুন্দর মতো নোট করে নাও, আমরা ম্যাথ প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবো। ওটা নাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তার মানে মুখস্থ রাখো, যদি 1 কুলম্ব বসাই, দেখো যদি 1 কুলম্ব বসাই তাহলে ই তড়িৎ তীব্রতা ই, আর 1-এর বেশি হলে এফ। তাকে দেখো, এটা যদি 1 কুলম্ব বসাই ই, 1-এর বেশি যদি হয় তখন তাকে বলতেছি আমরা তীব্রতা, সরি 1 হলে ই, 1-এর বেশি হলে এফ। কারণ 1 কুলম্বের জন্য যদি ই পরিমাণ বল প্রযুক্ত হয়, 5 কুলম্বের জন্য কত হবে, জাস্ট 5 গুণ করে দাও। ওকে, এই বেসিকটা মাথায় রেখেন। তাহলে এই জন্য কুলম্বের ম্যাথ আর তড়িৎ তীব্রতার ম্যাথ সেম। এখন আমি একবারে দুইটা ম্যাথ শেষ করে দিব, দুইবার আর করবো না। দেখো কি কি ম্যাথ আসবে। তো আমরা এইচএসসি লেভেলে যেটা সবচেয়ে বেশি দেখবো সেটা হচ্ছে সরল রেখা, সরল রেখা প্রবলেম গুলো দেখবো। এই কনসেপ্ট গুলো যদি বুঝতে পারো, আমি তোমার বললাম সেকেন্ড অলরেডি কমপ্লিট হয়ে যাবে, অলরেডি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট কনসেপ্ট গুলো একটু বুঝে নাও, ঠিক আছে। দেখো বাবা, প্রথমে সিচুয়েশন নাম্বার 1 নিয়ে আসতে পারি, যে ধরো না এখানে বিন্দু চার্জ নিয়ে করতেছি। তো আমরা জানি বিন্দু চার্জ আর গোলকের মধ্যে কোনো পার্থক্য নাই, জাস্ট গোলকের কেন্দ্র থেকে কেন্দ্র নিতে হবে, এই পার্থক্য। তো ডিস্টেন্স যদি পেয়ে যায় এরপর তো সেম ম্যাথ, ঠিক আছে। আমি একটু বুঝাই দিই, একটু বুঝাই দিই। তারপরও ধরো না এটা কেন্দ্র থেকে এটা কেন্দ্রের দূরত্ব তোমার প্রশ্নে দিয়ে দিছে, ধরে নাও দিয়ে দিছে। এটা হচ্ছে তোমার কিউ1, এটা হচ্ছে তোমার কিউ2। এই তাহলে সূত্র কি আসবে, সি কিউ1 কিউ2 বাই ডিস্টেন্স স্কয়ার। তার মানে বলতে পারি এইটাকে যদি আমি এইভাবে কনভার্ট করি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, কিউ1 কিউ2 বাই ডিস্টেন্স, কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। তাহলে তোমার কাজ কি, যখনই গোলক পাবা তখন কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বের করে নিয়ে এরপর আবার বিন্দুর জন্য ম্যাথমেটিক্স শুরু করে দিবা, আর ঝামেলা করতে যাও না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রেখো, যে গোলক দেখ যাই দেখ কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পাবো, এরপরে হয়ে যাবে তোমার বিন্দুর ম্যাথমেটিক্স। ওকে, তো স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। এখন দেখো, ধরো এখানে ধরে নিলাম কিউ1 প্লাস, এখানে ধরে নিলাম কিউ2 প্লাস, ডিস্টেন্স ধরে নাও আর। এখন তোমাকে বলবে এদের মাঝখানে কোথায় লব্ধি বল শূন্য বা লব্ধি তীব্রতা শূন্য। ভিডিও পজ করে আবার প্রশ্নটা লিখে নাও, এদের মধ্যবর্তী কোথায় লব্ধি বল শূন্য অথবা লব্ধি তীব্রতা শূন্য। ব্যাস, আশা রাখি প্রশ্নটা লিখে ফেলছেন। এবার দেখেন সলিউশন। তো কোথায় রাখবো দেখার আগে, লব্ধি বল শূন্য মানে কি একটু বুঝে নি। আমরা যেহেতু নিউটনের বলবিদ্যা, সরি এসএসসি তে বল চ্যাপ্টার পড়ছি, এটা খেয়াল করেন। এইদিকে মনে করেন 10 নিউটন, এইদিকে মনে করেন 10 নিউটন। তখন কিন্তু আমরা লিখছিলাম স্যার নিট ফোর্স, কি শিখছিলাম, বড় বল মাইনাস ছোট বল। এখানে দেখলাম দুইজনেই 10 আর 10, তাহলে একে অপরকে নিষ্ক্রিয় করে দিবে। তাহলে নিট ফোর্স শূন্য হওয়ার শর্ত কি স্যার? শর্ত হলো দুইটা বল সমান হইতে হবে, প্লাস বিপরীত দিকে হইতে হবে, দুইজনকে বিপরীত হইতে হবে, বিপরীত অপোজিট দিকে, এবং সমান হইতে হবে। তাহলে সমান ও বিপরীত হলে নিট ফোর্স 0, আদারওয়াইজ 0 নয়। ওকে, নোট করে নিন এই সাইড নোট গুলো। এবার দেখি কোথায় শূন্য হয়। আমি মনে মনে কল্পনা করলাম, আচ্ছা এইখানে ধরে নাও, আমি তো আসলে জানি না, ধরে নাও, ধরে নিলাম এইখানে। এখানে মনে মনে আমরা যেহেতু কোনো চার্জ দেয় না, প্লাস 1 কুলম্ব বসাবো। মাথায় রাখবা, কোনো চার্জ না দিলে প্লাস 1 কুলম্ব বসায় টেস্ট করবা। ওকে, যে কি হয় এখানে। তাই এটা যদি প্লাস, এটাও প্লাস, তাহলে এই প্লাস কে বিকর্ষণ করবে, তাহলে এই দিকে চলে আসবে তোমার কি F1, F1 ধাক্কা দিবে। এই প্লাস কে বিকর্ষণ করবে, এই দিকে ধাক্কা দিবে। হ্যাঁ, এখন দেখলাম হ্যাঁ দুজন তো বিপরীত হয়েছে, শুধু লাগবে কি সমান হয় কিনা। সমান হলে ম্যাথ কমপ্লিট।
তো ম্যাথ করার আগে আরেকটু ডিটেলসে দেখি, বাইরে হলো না কেন একটু দেখি। এই প্লাসটা করবে বিকর্ষণ, ধরে নাও প্লাস 1 কুলম্ব করবে বিকর্ষণ, আবার এই প্লাস যতই দূরে থাক ওরে তো বিকর্ষণই করবে, অল্প হোক আর ছোট হোক বিকর্ষণ করবে। তো তাহলে দেখো একই দিকে হয়েছে, তা যেহেতু একই দিক তাহলে এখানে নিট ফোর্স হওয়ার কোনো সুযোগ নাই, সুন্দর মতো নোট করে নিও। বাইরে লব্ধি বল শূন্য হওয়ার কোনো সুযোগ নেই এখানে। এখানেও সেম, এখানে যদি প্লাস 1 কুলম্ব বসাও, এই প্লাস ওরে বিকর্ষণ করবে, আবার এই প্লাস ওরে বিকর্ষণ করবে। যেহেতু একই দিকে এখানে যোগ হবে, বিয়োগ হওয়ার সুযোগ না, এখানে লব্ধি বল শূন্য হবে না। তাহলে সুন্দর মতো নোট করে নিতে পারি কি, যে যদি সমধর্মী চার্জ থাকে শুধুমাত্র কোথায় শূন্য হবে, মাঝখানে শূন্য হবে। সুন্দর মতো নোট করে 100% মাঝখানে হবে, বাইরে হইতে পারবে না। ক্লিয়ার? সমধর্মী হইতে হবে, দুইটাই প্লাস অথবা দুইটাই মাইনাস। ওকে, আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছেন। এবার ম্যাথ থেকে শুরু করি, মোটামুটি কনসেপ্ট আপনাকে ভালোই বুঝিয়ে দিছি। এবার ম্যাথ দেখো, ম্যাথটা কি হয়। তো আমি ধরে নিলাম এই ডিস্টেন্স তো আর, ধরে নিলাম এই ডিস্টেন্স হচ্ছে এক্স, তাহলে এইখান থেকে ডিস্টেন্স কত হবে, আর মাইনাস এক্স, অথবা এখান থেকে যদি এক্স হয় তাহলে এখান থেকে হবে আর মাইনাস এক্স, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন শর্ত মতে যা সরাসরি লেখা দিবা, শর্ত মতে এই F1 আর F2 কি হবে, সমান। কেন? যেহেতু অপোজিট, জাস্ট সমান হইলেই লব্ধি বল কি হবে, শূন্য। তাহলে শর্ত মতে সমান হইতেই হবে, নাহলে শূন্য হবে কেন? ঠিক আছে। তো আরেকটা জিনিস খেয়াল করছো, ও যে বল প্রয়োগ করছে কত কুলম্ব চার্জের উপর, 1 কুলম্ব। তাহলে তুমি এটাকে ফোর্স না লিখে তুমি এটাকে তীব্রতাও লিখতে পারো, একই অঙ্ক, অঙ্কের কোনো ডিফারেন্স নাই। ওকে, তাহলে এফ ধরে অঙ্ক করতে পারো, ই ধরে করতে পারো। যদি বলে লব্ধি তীব্রতা শূন্য হবে কিনা, তাহলে ই ধরে করব। আর যদি বলে লব্ধি বল শূন্য হবে কিনা, তাহলে আমরা এফ ধরেই করব, ম্যাথ একই থাকবে। এবার আসো মান বসায়, সূত্র কি, সি Q1 ইন্টু 1, Q1 ইন্টু 1, 1 লিখলো কি আর না লিখলো কি, ডিস্টেন্স এক্স স্কোয়ার। এখানেও তাহলে আসবে হচ্ছে সি Q2 ইন্টু 1, Q2 ইন্টু 1, ডিস্টেন্স কত, আর মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে সি সি চলে গেল। এই দেখো এখানে প্লাস 1 কুলম্ব বসাই, প্লাস 2 বসাই, প্লাস কিউ বসাই, যাই বসাই, এটা তো স্যার কাটাকাটিই যায়। এই জন্য এই বিন্দুর মান দেয়ও না, তোমার দিলেও কাটাকাটি যাবে, এটা নিয়ে টেনশন করো না। তো এরপরে দেখো তো কি আসবে, এক্স স্কোয়ার এখানে যাবে, এটা এখানে নিয়ে আসো, Q1 বাই Q2 এক্স স্কোয়ার বাই আর মাইনাস এক্স, একসাথে হোল স্কোয়ার লিখে দিই, একসাথে হোল স্কোয়ার, উভয় পাশে রুট করে দাও, রুট অফ Q1 বাই Q2 এক্স বাই আর মাইনাস এক্স। ওকে, বা এইভাবে করতে পারো, রুট অফ Q1 রুট অফ Q2, বজ্রগুণন করো, কারণ আমার তো এক্স এর মান লাগবে, তো বজ্রগুণন করতে হবে তোমার। তাহলে এখানে আসবে তোমার রুট Q2 ইন্টু এক্স, রুট Q1 ইন্টু আর মাইনাস রুট Q1 ইন্টু এক্স, এক্স এর পাশে নিয়ে আসো, কমন নিয়ে আনো একসাথে, রুট অফ Q2 প্লাস রুট অফ Q1 সমান সমান রুট অফ Q1 দিয়ে আর, এটা এর পাশে নিয়ে আসছে, নিয়ে এক্স কমন নিয়ে নিছে একসাথে, একটা লাইন কম করছে, তুমি চাইলে একটা লাইন বেশি করতে পারো। তাহলে সুতরাং এক্স সমান সমান জাস্ট এই লাইনটা বসাতে এখানে, রুট অফ Q1 ইন্টু আর বাই রুট অফ Q1 প্লাস রুট অফ Q2, বাস। এখানে জাস্ট আর এর মান Q1 Q2 এর মান থাকবে, ম্যাথ সলভ করে দিবা, যা আসবে এটাই অ্যান্সার। ওকে, তো এটা এতটাই কমন ম্যাথ, এটা এমসিকিউ তে দিলে আফসোস করো না, এমসিকিউ তো দিতে পারে, যেহেতু এমসিকিউ দিতে পারে এত বড় ম্যাথ আমরা করতে পারবো না, শর্টকাট মাথায় রাখবা, Q1 রুট ওভার Q1 ইন্টু আর বাই রুট ওভার Q1 প্লাস Q2। এখন একটু ভালো মতো খেয়াল করো, এক্স আমরা কার থেকে ধরছি, ভালো মতো খেয়াল করো, এক্স আমরা কার থেকে ধরছি, প্রথম চার্জ থেকে দূরত্ব, উপরে আছে কে, প্রথম চার্জ। তাহলে মাথায় রাখবা, এক্স তুমি যেই চার্জ থেকে দূরত্ব নিবা ওই চার্জের মান উপরে বসায় দিবা, ইনটু মোট দূরত্ব আর নিচে যোগফল, যোগফল আগে পরে যায় লেখো, কোনো সমস্যা নেই। যেমন যেমন যদি এরকম ম্যাথমেটিক্স হয় যে তোমাকে এমসিকিউতে দিছে এটা 10 কুলম, এটা 30 কুলম, কোথায় শূন্য হবে জানি না, ধরে নেন না এখানে শূন্য হয়েছে, সমস্যা কি, এখান থেকে মনে করেন এক্স ধরে নিছে, টোটাল দূরত্ব কত, 20 মিটার ধরে নেন। তাহলে এক্স এর সূত্র কি আসবে দেখেন, কোন চার্জ থেকে এক্স ধরছেন, এই চার্জ থেকে, তাহলে এই চার্জ কোথায় যাবে, উপরে, ইনটু মোট দূরত্ব ডিভাইড বাই দুটার যোগফল, 30 প্লাস 10 যা আসবে এত মিটার। এখানে মেবি কত আসবে, 40 20 15 মিটার। দেখেন অঙ্ক শেষ, দেখেন এমসিকিউতে
ফাস্ট হয়ে গেছে। ওকে, তাহলে এটা এমসিকিউর জন্য এভাবে শর্টকাট করতে পারো, আর রিটেন আসলে স্যারকে এইভাবে স্পষ্ট লাইন টু লাইন দেখায় দিবা। ওকে, এই যে তোমার এই প্রবলেমের সলিউশন। তো এটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, এরপরে আসো সিচুয়েশন নাম্বার 2। সিচুয়েশন নাম্বার 2 দেখবো আমরা। সিচুয়েশন নাম্বার 2 কি আসবে স্যার একটু দেখেন। ধরে নেন আপনি এইখান থেকে এইখানে ডিস্টেন্স দিচ্ছেন আর এখানে দিচ্ছেন প্লাস Q1, এখানে দিচ্ছেন মাইনাস Q2, বিপরীতধর্মী চার্জ। এখন বলছেন কোথায় শূন্য হবে, লব্ধি বল কোথায় শূন্য হবে, লব্ধি তীব্রতা কোথায় শূন্য হবে। তো দেখি কোথায় হবে। আমি আগের মতো ধরে নেন মাঝখানে একটা ধরে নিলাম +1 কুলম, আগে বুঝে নেন, তারপর না ম্যাথমেটিক্স। +1 কুলম, তো দেখলাম এই প্রথম বস্তু এই প্লাসকে করবে বিকর্ষণ F1, আর দ্বিতীয় বস্তু মাইনাস এই প্লাসকে করবে আকর্ষণ F2। এখন দেখো তো এই দুইজন কোন দিকে, একই দিকে। তাহলে একই দিকে থাকলে কি হবে স্যার, যোগ। এখানে তো বিয়োগ হওয়ার সুযোগ নাই, এখানে লব্ধি বল শূন্য হওয়ার সুযোগই নাই। তাহলে মাথায় রাখবেন বিপরীতধর্মী চার্জ হলে মাঝখানে শূন্য হওয়ার কোনো সুযোগ নাই, কখনোই মাঝখানে শূন্য হবে না, একদিকে চলে যাবে। ঠিক আছে, বাইরের দিকে দেখো তো, ধরে নাও সাপোজ এইখানে আমি +1 কুলম বদলাম, তা দেখো তো এই মাইনাস এই প্লাসটা করবে কি, আকর্ষণ করবে F2। এই প্লাস যতই দূরে থাক এই প্লাসটা করবে কি বিকর্ষণ, সেটা হচ্ছে F1। তাহলে F1 প্লাস প্লাসটা বিকর্ষণ করবে, মাইনাস প্লাসটা আকর্ষণ করবে। যেহেতু বিপরীত হয়েছে তার মানে বুঝতে পারলাম হ্যাঁ বাইরে শূন্য হওয়া সম্ভব। সিমিলারলি এই পাশে দেখি তো কি হয়। ধরে নাও এই প্লাস এখানকার +1 কুলম্বকে বিকর্ষণ করে এই পাশে নিয়ে গেল, আর এই মাইনাস ওরে আকর্ষণ করে এই পাশে নিয়ে আসার চেষ্টা করলো। যেহেতু এখানেও বিপরীত তাহলে এখানেও শূন্য হওয়া সম্ভব। ওকে, তাহলে এখন একটা বিপদ হয়ে গেল, কোন পাশে ম্যাথ ধরে করব, এই পাশে না এই পাশে, ঝামেলা আছে না একটা। তো ঝামেলাটা আগে ক্লিয়ার করি। তো এই ধরনের ম্যাথ আসলে তুমি আগে চেক করবা কে বড়, এটাকে চেক করবা। ধরে নাও Q1 এর মান দিলাম 10 কুলম আর Q2 মান দিলাম -4 কুলম, ধরে নাও দিয়ে দিলাম। তা এখন তুমি দেখলা ও বড় ও কি ছোট, তখন মাথায় রাখবা সর্বদা যে ছোট বল থাকবে ছোট বলের পাশে ক্যালকুলেশন করতে হবে, বড় বলের নয়। কেন নয় আরো এক্সপ্লেন করে দিতেছি কেন নয়, কেন বড় বলের পাশে হবে না। আচ্ছা একটু খেয়াল করো তো, যে মানে চার্জটা এমনি বড় আবার রাখছো তার সামনে, তাহলে ধাক্কাটা তো সে বিশাল ভাবে দিবে। ধরো না তুমি এখানে ধরেই নিছো, ধরো এখানে ধরে নিছো, এখন এই চার্জ তো বড় আবার রাখছো ওর কাছে, তাহলে এই ধাক্কাটা এই F1 এর মানটা অনেক বড় হয়ে যাবে, তো অনেক বড় হয়ে যাবে। আবার তুমি খেয়াল করো এই চার্জটা এমনি ছোট মানুষ আরো রাখছো তুমি ওর থেকে দূরে, তাহলে ও এটাকে আকর্ষণ করতে পারবে না। তাহলে এখানে F1 এর মান এই F2 থেকে অনেক অনেক বড় হয়ে যাবে, ব্যালেন্স করতে পারবে না, বিপরীত হবে কিন্তু ব্যালেন্স হবে না। এখন আমার কাজ কি, যে ছোট মানুষ বা যে দুর্বল তার কাছে রাখো। দেখো এই বিন্দু ধরলে কি লাভ, ও তো ছোট চার্জ ওর কাছে রাখছো, ও জোরে আকর্ষণ করতে পারবে। আর ও তো বড় চার্জ ওর দূরে রাখছো, ও তো কম বিকর্ষণ করবে, অল্প বিকর্ষণ করবে। ওকে, এই একটা সময় যায় দুজনে কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এই জন্য সবসময় ছোট চার্জের পাশে রাখতে হয়, ব্রেনে সেট করে নাও, বড় চার্জের পাশে দেখলে ম্যাথ হবে না। ওকে, কনসেপ্টটা বুঝে নাও, স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো নিজের মতো নোট করেন, আমরা এখন ম্যাথ করব। ওকে ওকে, তার মানে এখন আমার ফিক্সড হয়ে গেল আমরা সর্বদা ছোট চার্জের পাশেই ম্যাথ করব যদি বিপরীতধর্মী চার্জ হয়। যেমন ধরে নাও আমি বলে দিচ্ছি এটা +Q1, এটা -Q2 বলে দিলাম, এটা ছোট চার্জ বলে দিলাম, এটা বড় চার্জ, ডিসটেন্স কত r। তাহলে আমরা জানি ছোট চার্জের পাশেই সর্বদা ধরতে হয় +1 কুলম। কনসেপ্ট ক্লিয়ার, আশা রাখি বুঝান লাগবে না। তো এই ডিসটেন্সটা ধরে নিলাম x, তাহলে এইখান থেকে এই ডিসটেন্সটা কত হবে স্যার, r+x। এখন দেখেন মাইনাস এই প্লাসকে করবে আকর্ষণ, এই প্লাসকে করবে বিকর্ষণ। জাস্ট তুমি এখন শর্ত মতে লিখে দিবা F1 আর F2 সমান। যদি লব্ধি বল বলে F1 F2, লব্ধি তীব্রতা বললে E1 E2 লিখে সলভ করে ফেলবা। ওকে, আশা রাখি কনসেপ্ট ক্লিয়ার। তাহলে এখান থেকে না ডিসটেন্স x ধরছি,
এখান থেকে ডিস্টেন্স আমরা আর প্লাস এক্স ধরছি। এবার দেখো তো এটা সলভ করি। f1 সমান সমান q1, এই যে f1 সমান সমান কনস্ট্যান্ট q1 ইন্টু q2, q1 এই q2 মান হচ্ছে 1 কুলম্ব, ডিভাইড বাই তাদের ডিস্টেন্স, এখান থেকে এটা ডিস্টেন্স কত ধরছি আর প্লাস এক্স হোল স্কোয়ার সমান সমান কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। ওকে, এরপর দেখো q2 ইন্টু 1, q2 ইন্টু 1, ডিস্টেন্স কত এক্স স্কোয়ার। এখানে অনেকের মনে কোয়েশ্চেন হতে পারে, স্যার এখানে তো মাইনাস আছে, মাইনাস কেন লিখলেন না? কখনো মাইনাস হবে না, মাথায় রাখবেন প্লাস মাইনাস দ্বারা বোঝায় আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। যদি দুইটাই প্লাস হয় তাহলে বিকর্ষণ। আমি একটু বুঝাই দিই, একটু একটু নোট করে নিন, এটা আগে বলা উচিত ছিল। ধরে নেন এই দুইটাই প্লাস, একটু বুঝে নেন। হ্যাঁ, একটু এই অঙ্কের বাইরে একটু কুলম্বের সূত্রের ওখানে একটু নোট করে নিন। এফ এর মান ধরে নেন বসাইছেন q1 q2 বাই ডিস্টেন্স স্কোয়ার, এখানে কিন্তু পজিটিভ মান আসবে কারণ দুইটাই প্লাস। তাহলে প্লাস মানে কি বোঝায়? প্লাস মানে বোঝায়, দেখো এফ এর মান প্লাস মানে কি বোঝায়? বিকর্ষণ হবে, দুইজন দুজনকে বিকর্ষণ করবে। আবার যদি এরকম হয় এখানে প্লাস q1 এখানে মাইনাস q2, ডিস্টেন্স এটা, তখন চলে আসবে সি q1 মাইনাস q2 ডিস্টেন্স আর স্কোয়ার, সরি এটা তো ডিস্টেন্স আর স্কোয়ার করলে এখানে মাইনাস, মাইনাস মানে তাহলে কি বোঝায়? আকর্ষণ। এই জিনিসটা নোট করে নিন কুলম্বের সূত্রের পাশে। তাহলে এফ এর মান মাইনাস মানে বোঝায় আকর্ষণ, প্লাস মানে বোঝায় বিকর্ষণ। তাহলে এটা কিন্তু মান নির্ধারণ করে না দিক আকর্ষণ নাকি বিকর্ষণ। এখন দেখো তো আমি অঙ্ক করার আগেই আকর্ষণ বিকর্ষণের কাজ তো করেই ফেলাইছি, এখন আমি মাইনাস মানটা কেন নিব? কোনো লজিক আছে? লজিক নাই। তো ট্রেডিশনাল ওয়েতে যাও না, মাইনাস টাইনাস আইনা ঝামেলা করো না, জাস্ট এই ম্যাথ করার আগেই বেনে রেখে দিবা, আগেই ডিরেকশনের কাজ সলভ করে নিব। এরপর প্লাস আসলেও প্লাস বসাবো, মাইনাস আসলেও প্লাস বসাবো। কেন? দিকের কাজ আমি আগেই করে ফেলাইছি, কে কোন দিকে ক্রিয়া করবে আগেই কমপ্লিট। ঠিক আছে, এই জিনিসটা একটু নোট করে নিও। এখন আসো আমি এটা মুছে দিব, নোট করে নিও। এখানে 1 1 চলে যাবে, কেন 1 1 যাবে এটা এই কারণে বলতেছি, এখানে প্লাস 1 কুলম্ব দেখ, প্লাস 2 দেখ, প্লাস 3 দেখ, প্লাস কিউ দেখ, যাই দেখ, এটা নিয়ে টেনশনই করবে না, এটা কাটাকাটি চলে যাবে, ডিপেন্ড করবে এই দুটো চার্জের উপর। ওকে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট চলে গেল। তো পরের লাইনে দেখো তো কি আসতেছে, q1 এর পাশে, q2 নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে, আর প্লাস এক্স বাই এক্স একসাথে কি করে দিলাম হোল স্কয়ার, পরে রুট করে দাও তো, তাহলে রুট অফ q1 রুট অফ q2 আর প্লাস এক্স বাই এক্স, বজ্র গুণন করো তো, রুট অফ q1 ইন্টু এক্স রুট অফ q2 ইন্টু আর প্লাস রুট অফ q2 ইন্টু এক্স। তো পরের লাইনে দেখো তো, এখান থেকে এক্স নিয়ে আসি, এক্স একটা লাইন কম করব, নিয়ে আসার পর এক্স একবারে কমন নিয়ে নিব। তোমরা যদি না বুঝো একটা লাইন বেশি করো, কোনো সমস্যা নেই, ম্যাট্রিক্স তোমরা তোমাদের মতোই করো। রুট অফ q1 মাইনাস রুট অফ q2, এখানে আছে রুট অফ q2 ইন্টু আর। তাহলে এক্স এর মান দাঁড়ায় গেল, এক্স সমান সমান দাঁড়ায় গেল রুট অফ q2 ইন্টু আর, q2 ইন্টু আর ডিভাইড বাই রুট অফ q1 মাইনাস রুট অফ q2, বাস মান বসাই দিব, অঙ্ক শেষ। এখন এই ম্যাথটা এতই কমন এতই কমন এতই কমন, এইটা টিচাররা এখন এমসিকিউতেও দিয়ে দেয়, রিটেন তো আসে, এমসিকিউতে দিলেও তুমি কান্নাকাটি করো না, এক লাইন অঙ্ক করা সম্ভব। কিভাবে দেখো, এটা একটু মুছে দিই, এটা অপ্রয়োজনীয়, নোট করে নিতে পারো। এবার একটু দেখো, এই যে আমি যে লিখলাম এক্স কোথা থেকে দেখো তো, এক্স কিন্তু দেখো ছোট চার্জ থেকে ডিস্টেন্স, উপরে আসেও কে দেখো তো, ছোট চার্জ, সহজ না? আগে ছিল যেখান থেকে চার্জ দিয়েছিলাম ওই চার্জের মান বসছে, এখানেও দেখো ছোট চার্জ থেকে নিচে ছোট চার্জের মানই আসছে। তা নোট করে নিও, এক্স মানে ছোট চার্জ হতে দূরত্ব, ছোট চার্জ হতে দূরত্ব, উপরে থাকবে ছোট চার্জ আর নিচে থাকবে বিয়োগফল, বিয়োগফল সবসময় বড় মান মাইনাস ছোট মান, দেখেন বড় মান মাইনাস ছোট মান বাস্তব আসবে। পারবো না এমসিকিউ দেখেন। এখন যদি আপনাকে এরকম একটা মান দেয়, আপনি কি হতাশ হবেন? 27 কুলম্ব মাইনাস 9 কুলম্ব, ওকে, ডিস্টেন্স দিচ্ছে মনে করো 2 মিটার।
এখন বলছে কোথায় লব্ধি বল শূন্য হবে, আপনি তো জানেন ছোট বল থেকে এইখানে লব্ধি বল শূন্য হবে, ডিস্টেন্স ধরে নেন এক্স, তাহলে এক্স ইকুয়ালস টু কত আসবে, ছোট বল হচ্ছে কত 9, রুট ওভার 9 করলে কত আসে 3, আবার মাইনাস করেন না, মাইনাসটার কাজ আগে করে ফেলছি, ওকে ঝামেলা করতে যায় না আবার, রুট ওভার 9 মানে 3, আর ডিস্টেন্স লাগবে কত 2, রুট ওভার Q1 2700 করলে কত আসবে 3 3 9 3 9 3 কিউব। আচ্ছা এখানে একটা কাজ করি, 27 না দিয়ে বর্গ করা যায় এমন মান দিবে যাতে তোমার ক্যালকুলেটর না লাগে, আর যদি তোমার এটা দেও তোমার তো টেনশনে কিছু নাই, রুট ওভার 27 ক্যালকুলেটর ইউজ করো, আমি এখন ক্যালকুলেটর ইউজ করতে চাচ্ছি না। এখানে তোমার দিয়ে দিল মনে করো 64 গুলো, তাহলে 64 কে রুট করলে আসবে কত 8, এরপর মাইনাস কিউটাকে রুট করলে আসবে 3, তাহলে অ্যান্সার কত আসলো 3 2 6/5, বাস এত মিটার দূরে, এটাকে তুমি বলতে পারো 1.2 মিটার দূরে ছোট চার্জ হতে লব্ধি বল শূন্য হবে, বড় চার্জ হতে কত 2 + 1.2, দ্যাট মিনস 3.2 মিটার দূরে লব্ধি বল শূন্য হবে বা লব্ধি তীব্রতা শূন্য হবে। তো এইভাবে আশা রাখি ছোট ছোট এমসিকিউ আপনারা সলভ করে ফেলতে পারবেন, আর রিটেন আসলে এইভাবে দেখাই দিবেন। এই ছিল আপনাদের সরল রেখা রৈখিক সমধর্মী বিপরীতধর্মী চার্জের কনসেপ্ট, দুইটা সিচুয়েশন উঠাও, আরো অনেকগুলো আসবে, উঠানো। ওকে, ইন্টারমিডিয়েট আরো অ্যাডভান্স হবে, একাডেমিক সেকশনও সম্ভব নয়, ইন্টারমিডিয়েট দেখাবো এখানে অসিলেশনও সম্ভব, এমন ভাবে নিয়ে যাবো যেখানে কাঁপতে থাকবে, বলবে পর্যায়কাল কত, যাও এগুলো এখানকার অন্তর্ভুক্ত না, জাস্ট একটু বললাম, এটা একাডেমিক সেকশনও পড়াবো না, এটা অ্যাডভান্স প্রবলেম, ইন্টারমিডিয়েট দেখবো। এখন আসো যেটা বলতে চাচ্ছি, সিচুয়েশন নাম্বার 3-এ চলে যায় এবার। সিচুয়েশন নাম্বার 3 কি হবে, তোমাকে বললো যে সাপোজ এখানে একটা গোলক, এই গোলক থেকে এই গোলকের কেন্দ্রের দূরত্ব তোমার দিয়ে দিছে, টেনশন করার কিছু নাই, চার্জের মান দিয়ে দিছে +Q1, এখানে চার্জের মান দিয়ে দিছে +Q2, ডিসটেন্স দিয়ে দিছে r, বলবে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত, আপনি লিখে দিবেন c Q1 Q2/r²। ওকে, এরপরে কি ঝামেলা করবে দেখেন, আপনাকে বলবে এই চার্জ দ্বয় তার দিয়ে সংযুক্ত করে ফেললাম, কি দিয়ে, তার দিয়ে, অথবা এই চার্জ দ্বয় পরস্পর স্পর্শ করে ফেললাম, করলে এরপর আবার আগের জায়গায় নিয়ে আসলাম, তাহলে ক্রিয়াশীল বল কত। ওকে, এই ধরনের প্রবলেম গুলো একটু ঝামেলা আছে, কারণ এটা এখন দেখাবো না, জাস্ট এটা আইডিয়া দিলাম, এটা একটু পরে পড়াবো তড়িৎ বিভব পড়ানোর পর, কারণ আমরা বিভবের কনসেপ্ট না পারলে এই ম্যাথ পারবো না। ওকে, তাহলে এই সিচুয়েশন নম্বর 3 একটু খালি জায়গা রাখেন, আমি যখন বিভব পড়াবো ওই কনসেপ্টের ভিতর এটা একটু নোট করে নিয়ে। ওকে, এটা আসলে এখন আনা উচিত হয় না, যাই হোক আমরা বিভবটা পরে আসতেছি, আমরা তাহলে একটু পরবর্তী টপিকে চলে যাব। তো বিভবটা একটু শেষ করে দিই, তড়িৎ বিভবটাই যাই, একটু খালি জায়গা রাখেন, কারণ বিভব ছাড়া এই কনসেপ্ট করতে পারবো না, একটু খালি রেখা দেন। দেখেন আমরা একটু আগে দেখছিলাম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব কি একটু বুঝে নেন, তড়িৎ বিভব নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে ধরে নেন আগে থেকে +Q1 চার্জ আছে, আগে থেকে এটা তার তড়িৎ ক্ষেত্র, এখন অসীম থেকে এইখানে +Q2 চার্জ নিয়ে আসলাম, কোথা থেকে, অসীম থেকে। এখন একটা কোশ্চেন তোমার কাছে রেখে দিব, এটা আমি বলবো না, এটা আমি ইচ্ছা করে বলবো না, আমি একাডেমিক সেকশনে বলবো, তারপরে তোমার আগ্রহ থাকলে নক দিও, ডাউট সলভিং ক্লাসে দিব, এখন বলতে চাচ্ছি না, জাস্ট তোমার কাছে কোশ্চেন রাখলাম, তোমরা তো পড়াশোনা করছো 2 বছর ধরে, 9 10 এবার পরীক্ষা দিবা, এই অসীম থেকে কেন চার্জ নিয়ে আসা লাগবে, এই কোশ্চেনটা তোমার কাছে রেখে দিলাম, অসীম থেকে কেন আনতে হবে। ওকে, এই অ্যান্সারটা আপাতত দিচ্ছি না, খুব চমৎকার একটা অ্যান্সার আছে এটার। যাই হোক, দেখো ধরে নেন আমিও জানি না, ধরে নেন আমিও খুব সাধারণ টিচার, আমিও জানি না অসীম থেকে কেন আসছে, জাস্ট মুখস্থ পড়াইতেছে। অসীম থেকে একটা চার্জ কোথায় নিয়ে আসবো, তড়িৎ ক্ষেত্রে নিয়ে আসবো। একটু খেয়াল করেন তো, একটা চার্জ বা একটা বস্তুকে, চার্জ মানে তো বস্তু, তাই না, কারণ আমি তো ইলেকট্রন সরাইলে বস্তুটা চার্জে কনভার্ট হবে, তাহলে একটা বস্তুকে তুমি এখান থেকে নিয়ে আসছো, কাজ করা লাগবে না, তা তুমি দেখো তো অসীম থেকে এখানে নিয়ে আসছো, তোমার কি কাজ করা লাগে নাই, লাগছে তো, এই কাজটাকেই বলবো স্যার তড়িৎ বিভব। কি বলবো স্যার, তড়িৎ বিভব। আসলে বিভব মানে সহজভাবে চিন্তা করে এটা একটা এনার্জি,
ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল তড়িৎ শক্তি। যেমন মাটি থেকে বস্তু উঠাইছি, কি শক্তি আসছে? বিভব শক্তি, এটা মেকানিক্যাল এনার্জি। চার্জ নিয়ে আসছি, এটা ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ বিভব, এটাও বিভব শক্তি, বাট এটা ইলেকট্রিক্যাল এনার্জি। ওকে, ইন্টারমিডিয়েট আরো বিস্তারিত আসবে এগুলো, জাস্ট বেসিক মাথা রাখো। তাহলে তোমাকে যদি বলে তড়িৎ বিভব কাকে বলে, ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, তুমি নিচে কি দিবা? একক, উপরে কি দিবা? জে। সবাইটা কি হবে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয় তাকেই তড়িৎ বিভব বলে। ভিডিও পজ করে নোট করে নাও, ট্রিক্সটা দেখাই দিলাম। একক কি? একক আসবে হচ্ছে আপনার জুল পার কুলম, যাকে বলি ভোল্ট। তো জুলের পরিবর্তে আরো লিখতে পারেন, জুল মানে কি? নিউটন মিটার পার কুলম। নিউটন মানে কি আবার? কেজি, এম এস ইনভার্স টু এম সি ইনভার্স ওয়ান। তাহলে আসলো কি? কেজি এম স্কোয়ার এস ইনভার্স টু সি ইনভার্স ওয়ান। এইভাবেও আপনার সাথে ফাজলামি করতে পারে টিচার, যে বিভবের একক কোনটি, এইগুলো না দিয়ে এটা দিয়ে দিতে পারে। ওকে, এসডব্লিউ থাকবে, বিভবের মাত্রা বাই করো, সব দেখা দিছি, জাস্ট মাত্রার টার্মগুলো বসা দাও, মাত্রা চলে আসবে। এবার আসে বিভব পার্থক্য। দেখো, তড়িৎ ক্ষেত্রের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে আসতে পারি। এই যে এই জায়গা থেকে যে জায়গায় নিয়ে আসলাম, কাজ করা লাগে নাই? লাগছে তো। এই কাজটাকে আমরা বলবো বিভব পার্থক্য। এই চিত্র আঁকা থাকলে তোমার সংজ্ঞা আশা রাখি কোনোদিন ভুলা লাগবে না, কারণ চিত্রই বলতেছে অসীম থেকে আনলে যে কাজ করা হয় বিভব, আর তড়িৎ ক্ষেত্রের একটা জায়গা থেকে আরেকটা জায়গা আনতে যে কাজ করা হয় তাকে বলা হয় বিভব পার্থক্য। তাহলে দেখো তো, বিভব পার্থক্য ভি সমান সমান কি লেখা যায়? ডাব্লিউ বাই কিউ। নিচে একক, উপরে যে, তাহলে কি বলবা? তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একক ধনাত্মক চার্জকে নিয়ে যেতে যেই পরিমাণ কাজ সম্পাদন করা হয় তাকে বিভব পার্থক্য বলে। ওকে, ধরো না মাটি থেকে এখন উঠাইছো, বিভব পার্থক্য হয়েছে না, এটাকে বলতেছে বিভব শক্তি এমজিএইচ। ওকে, এখানেও সেম কনসেপ্ট। তো একক মাত্রা সব সেম, এই একক মাত্রা সবকিছু সেম, জাস্ট কনসেপ্ট আলাদা। অসীম থেকে আনলে বিভব, আর একটা তড়িৎ ক্ষেত্রের একটা জায়গা থেকে আরেকটা জায়গা নিয়ে গেলে বিভব পার্থক্য। তো এখন আসো একাডেমিক সেকশনে, এটা আরো জটিল করব। অসীম থেকে কেন আনা হলো, কি বা কনসেপ্ট, বিভব দ্বারা আসলে ইলেকট্রিক্যাল এনার্জি কি বোঝায়, এগুলো আমরা আলোচনা করব। তো এফআরবিতে এতটুকু জানলে এনাফ। এখন আমরা মেইনলি যাব হচ্ছে বিভবের সমীকরণ। দেখো, সমীকরণটা একটু দেখে নাও, নোট করে নিও। তড়িৎ বিভব যদি বের করতে চাও, আমরা তো জানি সূত্র হচ্ছে ভি সমান সমান কনস্ট্যান্ট কিউ বাই আর, অথবা এইভাবে লিখতে পারো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। ধরে নাও এটা তোমার বিন্দু চার্জ, ধরে নাও এটা তোমার বিন্দু চার্জ প্লাস কিউ। এখান থেকে আর দূরত্বে এইখানে বললাম বিভব কত, তো সূত্র হবে হচ্ছে এটা। আবার ধরে নাও এটা তোমার গোলক, গোলকের তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে এই বিন্দুতে বিভব কত, তাও সূত্র হবে এটা। তাহলে গোলক হলে কেন্দ্র থেকে নিব, আর বিন্দু হলে তো ডিস্টেন্স দেওয়াই থাকবে। সূত্রটা কিভাবে আসছে, এটা ইন্টারমিডিয়েটে প্রমাণ সহ দেখবো। 9 10-এ তোমার বইতে সরাসরি লেখছে, তুমি সরাসরি এটা মুখস্থ রেখো, কারণ এটা প্রমাণে ক্যালকুলাস আছে। ক্যালকুলাস এসএসসির অন্তর্ভুক্ত নয়, এটা আমিও দেখাতে পারবো না, একটু কষ্ট করে মুখস্থ রাখো, খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। এখন একটু খেয়াল করো, একটা বিশেষ সমীকরণ দিব তোমাকে, তুমি কখনো কি খেয়াল করছো? ই সমান সমান সি কিউ বাই আর স্কয়ার, এবং মাত্র শিখলাম ভি সমান সমান সি কিউ বাই আর। দেখো তাদের মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হলো আমি যদি ই এর সাথে আর গুণ করি, দেখো তো কি আসে, সি কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর, আর আর চলে গেল, দাঁড়ালো কি সি কিউ বাই আর, একটা আর একটা চলে গেল। এখন দেখো সি কিউ বাই আর, এটা কে? বিভব। তাই দেখো তো রিলেশন দাঁড়ায় গেল ই আর সমান সমান ভি, অথবা ই সমান সমান ভি বাই আর। এই রিলেশনটা মাথায় রেখো, তড়িৎ তীব্রতার বিভবের মধ্যে সম্পর্ক এমসিকিউ দিয়া দিতেও পারে, তখন কান্নাকাটি করো না, আগে থেকে দেখে নাও তড়িৎ তীব্রতার বিভবের সম্পর্ক। প্রমাণটা কেন দেখে নেই, এটা আমার একাডেমিক সেকশনেও আমি দেখাবো না, কারণ ক্যালকুলাস আছে স্যার, ক্যালকুলাস এখানে দেখাতে পারবো না। ওকে, একটু কষ্ট করে বিভবের সমীকরণটা একটু মুখস্থ রাখবেন। এই যে তাদের রিলেশনটা এখান থেকে নিয়ে আসা যায়, শর্টকাট দেখালে এইভাবেও প্রমাণ করা যায়। ঠিক আছে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নেন। এই হচ্ছে তোমার বিভবের সমীকরণ। এখন আসো বিভবের
নিয়ে খুব একটা ম্যাথ তোমার এসএসসি লেভেলে আসে না, তাই এইখানে এফআরবি তার অ্যাড করতেছি না, একাডেমিক সেকশনে একটু অ্যাড করব, একটু কমপ্লেক্স করব, এখন আর করতেছি না। যাই হোক, এবার দেখো, যেহেতু বিভবের সম্পর্কে আমার আইডিয়া হয়েই গেছে যে যদি বলি এই ধরো নাও, এবার নোট করে নিতে পারো আর একটু, যে গোলকের বিভব বের করো। গোলকের বিভব মাথায় রাখবা, গোলক এখান থেকে আর দূরত্বে চার্জ যদি কিউ হয়, তাহলে এই বিন্দুতে বিভব কত আসবে? সি কিউ বাই আর। যদি এরকম হয়, গোলকের পৃষ্ঠে চলে গেছি, পৃষ্ঠের বিভব, গোলকের চার্জ কিউ, এখন তার ব্যাসার্ধ হচ্ছে আর, তাই তুমি লিখবা ভি সমান সমান সি কিউ বাই আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। জাস্ট বসায় দিবা, ভিতরে যায় না, ভিতরে গেলে বিপদ আছে। এটা এফআরবি তার দেখাবো না, বিপদ আছে। এটা ফাঁপা গোলক না নিরেট গোলক, পরিবাহী না অপরিবাহী, অনেক ঝামেলা আছে, এই ঝামেলা যাবো না। তুমি জাস্ট মাথা রাখবা পৃষ্ঠ থেকে বাইরে পর্যন্ত এই সূত্র ঠিক আছে, ভিতরে ঠিক নাই। ওকে, ঝামেলা আছে, এই লাইনটা আমি এটা দেখবো। 9-10 এটা মোর দেন এনাফ, এর চেয়ে বেশি লাগবেই না তোমার। তো এই হচ্ছে তোমার কনসেপ্ট, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। এখন আমরা দেখবো সরল রেখা রিলেটেড। ও, এটা তো আর এখানে কমপ্লেক্স করলাম না। এখন আমরা চলে যাব ওই যে একটা ম্যাথ বাদ দিয়েছিলাম না, ওই ম্যাথটা এখন দেখবো। দেখো এবার, এখন ছোট্ট একটা কনসেপ্ট দিয়ে শুরু করবো। ধরো না এখানে একটা গোলক আছে, এখানে একটা গোলক আছে, আমি তার দিয়ে সংযুক্ত করলাম। ধরো না এটা হচ্ছে +10 কুলম, এটা হচ্ছে +2 কুলম, এটা হচ্ছে স্যার 10 ভোল্ট, এটা হচ্ছে স্যার 4 ভোল্ট। এখন আপনাকে বলবে এটা এই বস্তু, এটা বি বস্তু, কোন বস্তুতে চার্জ ফ্লো হবে। আরো একটা সিচুয়েশন দিলাম, এটা এই বস্তু, তার দিয়ে সংযুক্ত করলাম বি বস্তু, এটা দিলাম +10 কুলম 2 ভোল্ট, এখানে দিলাম যে +3 কুলম 10 ভোল্ট। ওকে, তা দেখেন তো এবার এই সিচুয়েশন খেয়াল করেন। আমরা জানি চার্জের প্রবাহ ডিপেন্ড করবে শুধুমাত্র তার উপস্থিত বিভব পার্থক্যের উপর। হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, একটু নোট করে নিন, আমি এখানে লিখে দিচ্ছি। সবসময় মাথা রাখবেন, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কি ফ্লো হবে? ধনাত্মক চার্জ ফ্লো হয়। ওকে, আর ঋণাত্মক চার্জ হয় তার উল্টো, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ ঋণাত্মক চার্জ। ঠিক আছে, এই বেসিকটা মাথায় রেখে, তো মাইনাস চার্জ যাওয়া যেদিকে যাবে তার উল্টো দিকে আসলে পজিটিভ চার্জ যায়। এটা আমরা চলতরিতে বিস্তারিত দেখবো এগুলো। যাও, এখানে একটু খেয়াল করো, যেহেতু এখানে পজিটিভ চার্জই সব, তো আমরা এখানে দেখে নিচ্ছি এটার হচ্ছে হাই ভোল্টেজ 10, এটার হচ্ছে ভোল্টেজ 4। যেহেতু এটা হাই ভোল্টেজ, তাহলে এখান থেকে এখানে চার্জ ফ্লো হবে, এখান থেকে এখানে চার্জ ফ্লো হবে। ওকে, কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে? যতক্ষণ না পর্যন্ত উভয়ের বিভব সমান হবে। বিভব সমান না হওয়া পর্যন্ত ফ্লো হইতেই থাকবে। একটা সময় যায় ব্যালেন্স। কখন ব্যালেন্স হয়েছে? যখন বিভব সমান। এই এখন আমরা দেখবো এই যে বিভব সমান হয়ে গেছে, এখন এখানে কত চার্জ আছে, এখানে কত চার্জ আছে, এই কনসেপ্টটাই দেখবো আমরা। ওকে, একটু পরে দেখতেছি। এখানেও দেখো চার্জ কোথায় ফ্লো হবে? কোন চার্জ? ধনাত্মক চার্জ। এখানেও দেখো চার্জ কোথায় ফ্লো হবে? এটা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, এদিকে ফ্লো হবে কোন চার্জ? ধনাত্মক চার্জ। ওকে, কতক্ষণ পর্যন্ত হবে? যতক্ষণ পর্যন্ত না সমান হবে। বুঝতে পারছি কনসেপ্ট এটা। এখন যদি বলে ঋণাত্মক চার্জ কোন দিকে যাবে? অবশ্যই উল্টো দিকে। এবং মাথায় সবসময় এভাবে রাখবা, ধনাত্মক চার্জ আসলে কখনো ফ্লোই হয় না, সবসময় ফ্লো হয় ইলেকট্রন। ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে ধনাত্মক চার্জ যায় বলে মনে হয়। ধরে নাও ইলেকট্রন, তুমি এখান থেকে 10টা ইলেকট্রন এখানে নিয়ে গেছো, ধরে নাও তোমার এখানে কি +10 ক্রিয়েট হয়ে গেছে না? তোমার কাছে মনে হচ্ছে -10 এদিকে গেছে, তোমার কাছে মনে হবে +10 উল্টো দিকে আসছে। আসলে +10 আসেই না, এটার অস্তিত্ব নেই, গেছে আসলে ইলেকট্রন। ওকে, এই জিনিসটা মাথায় রেখো। যাই হোক, আমরা এইভাবে কনসেপ্টটা ধরবো। এখন আসো ম্যাথমেটিক্সে, তার আগে এমসিকিউ একটু উঠে নাও। ওকে, এখন আসো ম্যাথমেটিক্সে, যে বিভব যে সমান হবে এই কোশ্চেনটা কিভাবে দেখবো। তো এটা দেখতে হলে তোমাদের আরো একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে ধারক বা ধারকত্ব। হ্যাঁ, এটা করলে মোটামুটি চ্যাপ্টার শেষ। এরপর আমরা ফাইনালি ম্যাথে যাব। ধারক বা ধারকত্ব, একটা জিনিস খেয়াল করছো? একটা বস্তুর সাথে আরেকটা বস্তু তার দিয়ে সংযুক্ত করছি, কত চার্জ হবে? এটার জন্য কতগুলো টপিক লাগতেছে? তড়িৎ বিভব লাগবে, ধারক লাগবে, তারপর ওইটা। তার মানে এই চ্যাপ্টারের সব
সবচেয়ে কমপ্লেক্স টপিক হচ্ছে ওইটা, এর চেয়ে কঠিন টপিক তোমার এসএসসিতে আর আসবে না। ওকে, এটা সবার লাস্টে শিখতে হবে, এই সব ধারণা নিয়ে যে সলভ করতে হবে, যেটা আমাদের অধিকাংশ টিচার একটু ভুল করে, ধারক টারক না পড়ায় কনসেপ্টে ঢুকে যায়, তখন একটু কঠিন হয়ে যায়। আগে ধারক শিখো, তারপর দেখবে ইজি হয়ে যাবে। দেখো একটু ওই টপিকটা লাস্টে করো, ওইটা সবচেয়ে কঠিন টপিক, কিন্তু আমি সবচেয়ে সহজ করে দেবো। দেখো দেখো ধারক কি, ক্যাপাসিটর। ক্যাপাসিটর আমরা জানি এই যে আমাদের ফ্যান, এটার ভিতরে ক্যাপাসিটর থাকে, বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্রপাতিতে ক্যাপাসিটর থাকে। তো ক্যাপাসিটর সংজ্ঞা কি, জাস্ট সংজ্ঞাটি লেখা নাও যে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে বা আধানকে তড়িৎ শক্তি রূপে সঞ্চয় করে রাখা যায় তাকেই ধারক বলে। ভিডিও পজ করে নোট করে নাও। ওকে, এখন আসো ধারকত্বটা কি। তো ধারকত্বকে পজ করেছি সি সমান সমান লিখে আমরা কিউ বাই ভি। ওকে, তো কিভাবে আসছে একটু খেয়াল করো। ইন্টারমিডিয়েট ধারকত্ব নিয়ে বিশাল 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 লেকচার হবে, একটা আলাদা স্থির তড়িতের পার্টই আছে ধারকত্ব। আমার পিএইচডি সিরিজ বা অ্যাডভান্স সিরিজ যদি দেখো, তুমি দেখবা সেখানে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা শুধু ক্যাপাসিটির উপর ক্লাস থাকবে। তো বুঝে নাও এটা কি জিনিস বা কি টপিক। আমরা এখানে শেষ করবো মাত্র 5 থেকে 10 মিনিটে। তো সব টপিক কিন্তু আমরা কল করতে পারবো না, আমার এসএসসি তে যা লাগবে সেটাই আমরা শিখবো। ওকে, তো দেখো এবার তো ধারকত্ব জিনিসটা কি, যে আমরা ওর সময় ব্যাটারি চার্জ দিই, ব্যাটারি দিয়ে বুঝাই, বুঝতে সুবিধা হবে। ব্যাটারি আর ধারকের মধ্যে পার্থক্য আছে যদিও, এত ডিপলি চিন্তা করো না, জাস্ট সিম্পলি চিন্তা করো। ব্যাটারি যখন 100% থাকে তখন তার মধ্যে বৃহৎ পার্থক্য ম্যাক্সিমাম থাকে। ব্যাটারি যখন 90% দেখায় তখন পার্থক্য কমে যায়, 60% আরো কম, 40% আরো কম, 30% আরো কম, 0% মানে কোনো বৃহৎ পার্থক্য নাই। যেহেতু কোনো বৃহৎ পার্থক্য নাই, তাহলে কোনো চার্জ ফ্লো হবে না, কারেন্ট ফ্লো হবে না, তোমার ডিভাইসও চলবে না। এখন কি করতে হবে, ব্যাটারি চার্জ দিতে হবে। সরি, তো চার্জ দেওয়া মানে কি, আবার পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল, আবার বৃহৎ পার্থক্য ক্রিয়েট হয়ে গেল। এই যে 100% চার্জ, আবার খরচ হয়ে যেতে 0%, আবার চার্জ দিয়ে বৃহৎ পার্থক্য ক্রিয়েট করলা। তাহলে আমরা চার্জ দিয়ে কি ক্রিয়েট করি, বৃহৎ পার্থক্য সৃষ্টি করি। এই জিনিসটা আমরা এখানে দেখব। ধরে নেন আপনি ভি পরিমাণ বৃহৎ পার্থক্য সৃষ্টি করতে চার্জ দিচ্ছেন কত, কিউ। যে চার্জ দিচ্ছেন ব্যাটারিতে, ধরে নেন কিউ পরিমাণ চার্জ গেছে, তাহলে ভি পরিমাণ বৃহৎ পার্থক্য সৃষ্টি করতে কিউ পরিমাণ চার্জ লাগছে, তাহলে 1 ভোল্ট বা একক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করতে কত পরিমাণ চার্জ লাগবে, কিউ বাই ভি। এইটাকে বলতেছে স্যার ক্যাপাসিটেন্স বা ধারকত্ব। সংজ্ঞাটা সুন্দর মতো নোট করে নাও, নিচে একক, উপরে যে সংজ্ঞা কি হবে, কোন ধারকের একক পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন তাকেই ধারকত্ব বলে। ওকে, সংজ্ঞাটা ভিডিও পজ করে লিখে নাও। একক কি আসবে, একক আসবে হচ্ছে এটাকে বলে ফ্যারাডে। ফ্যারাডে মানে কি, এই যে এখানে আসবে তোমার কুলম পার ভোল্ট, যাকে আমরা বলবো ফ্যারাডে। ওকে, তাহলে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে বা কুলম পার ভোল্ট। এখন একক নিয়ে তোমার টিচাররা খুব ফাজলামি করতে পারে বা দুষ্টামি করতে পারে, সেটা কি, একটু আগে দেখলাম ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, তাহলে ভোল্ট সমান সমান জুল পার কুলম। তা দেখো তো এই যে ভোল্ট, এটাকে লিখতে পারি সি বাই ভি, কুলম পার ভোল্ট। এখন ভি ইকুয়াল কি লিখতে পারি, বিভব পার্থক্য জুল বাই কুলম। তারপর লাইনে দেখো সি, এখানে আসবে জুল, নিচে কুলম, উপরে চলে গেল কুলম স্কোয়ার। তো এখান থেকে কি আসলো, কুলম স্কোয়ার জুল ইনভার্স 1। ওকে, আসতে পারি এমসিকিউতে, চাইলে তোমার স্যার এরকম ডিস্টার্ব করতে পারে তোমাকে। আবার দেখো তো জুলকে ভাঙো, আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এফএস, তাহলে জুল ইকুয়ালস টু কি, নিউটন মিটার। তাই এখানে চলে আসলো নিউটন মিটার, তাহলে এটাও তোমার একক, কুলম স্কোয়ার এন ইনভার্স 1 এম ইনভার্স 1। আবার চাইলে তোমার স্যার এই ঝামেলাটাও করতে পারে, এফ ইকুয়ালস টু এম এ, তা নিউটন ইকুয়ালস টু কেজি এম এস ইনভার্স 2। তাই এখানে চলে আসলো সি স্কোয়ার কেজি এম এস ইনভার্স 2 ইন্টু এম। তো গুণ করলে কি আসবে দেখো তো, সি স্কোয়ার কেজি সরি ইন্টু এম, এম ইন্টু এম, এম স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে এখানে চলে আসলো তোমার সি স্কোয়ার এস স্কোয়ার এম ইনভার্স 2 কেজি ইনভার্স 1।
দেখেন এই অপশনগুলো যদি দেয়, বুঝতেই পারতেছেন যে অধিকাংশ স্টুডেন্ট এগুলো সলভ করতে পারবে না। তো দেখাই দিলাম, যদি আপনারা হতভাগা না হন এগুলো আসবে না, সৌভাগ্যবান হলে এটাই আসবে, কুলম্ব পাওয়ার ভোল্ট অথবা এফ। আরেকটা এমসিকিউ আপনাকে দিয়ে দিলাম, এসডব্লিউ ফ্যারাডের বা ধারকত্বের মাত্রা কি, অলরেডি কিন্তু সলভ করে দিচ্ছে, একটু বুদ্ধি খাটায় দেখেন, এখানে জাস্ট মাত্রাগুলো বসায় দেন, মাত্রা চলে আসবে। ওকে, এখন আসো একটু আইডিয়া দিব, এসএসসি তে এগুলো পড়বো না। ধারক অনেক ধরনের হতে পারে, সমান্তরাল পাত ধারক হতে পারে, দুইটা পাত, এইভাবে দুইটা সিলিন্ডার রেখা পাত বানাইতে পারি, দুইটা গোলক রেখা করতে পারি, সিঙ্গেল গোলক অসীম থেকে চার্জ নিয়ে এসেও বানাইতে পারি। এই সিঙ্গেল গোলকটাই তোমার বইতে দিচ্ছে, বাকিগুলো আর না, এগুলো ইন্টারমিডিয়েটে যায় দেখবো। আমরা শুধু গোলকের জন্য ধারকত্ব দেখবো। আর একটা বই প্যারালাল সমান্তরাল পাত ধারকের একটা চিত্র দিয়ে যা সঞ্চিত শক্তি সমীকরণ দিয়ে দিছে। ওকে, জাস্ট বইতে যা আছে এগুলো দেখবো। একাডেমি সেকশন আমরা খুব কমপ্লেক্স করবো, এখানে খুব কমপ্লেক্স করবো না। ওকে, বোর্ড স্ট্যান্ডার্ড লেকচার দিব। তো দেখো এবার এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, এখন আমরা দেখবো গোলকার ধারকের বিভব। মোটামুটি চ্যাপ্টার লাস্টের দিকে চলে আসছি। দেখো গোলাকার ধারকের বিভব। ওকে, তো গোলাকার ধারকের বিভব, ধরে নাও এটা একটা গোলাকার ধারক, অসীম থেকে একটা চার্জ নিয়ে আসছে। কনসেপ্টটা বুঝা নিও, এইভাবে তোমার কোনো টিচার বুঝাবে না, ভালো মতো খেয়াল করো। আগে বলতেছে তোমার টিচার বুঝাবে না, তো বুঝা নাও, খুব ইউনিক একটা ব্যাখ্যা দিতেছে, খেয়াল করো। এখানে চার্জ আছে কত কিউ, ও রেডিয়াস কত আর। এখন যদি বলো ধারকত্ব কত, আমরা জানি সি সমান সমান কিউ বাই ভি, ওর চার্জ কত আর এটা। এই অসীম থেকে কত চার্জ নিয়ে আসছে, এই যে প্লাস কিউ চার্জ অসীম থেকে নিয়ে ওরে দিচ্ছে, অসীমে ছিল ওর ভিতর দিয়ে দিচ্ছে। কারণ আমরা এই ভি মানে কিন্তু জানি স্যার, সেটা কি বিভব পার্থক্য। এখন মূল কোয়েশ্চেন হলো কার বিভব পার্থক্য, এটাই অধিকাংশ টিচার বলতে পারে না, শুধু ম্যাথ করে দেয়, শুধু বইতে যা আছে উঠে রেখে দেয়। কনসেপ্টটা বুঝে নাও, বিভব পার্থক্য হচ্ছে কোথা থেকে চার্জ নিয়ে আসছো ওইখানকার বিভব, আর কোথায় দিছো বা কারে দিছো সেখানকার বিভব, এই দুই বিভবের পার্থক্য। এই বেসিক কনসেপ্ট যদি থাকে, ওই অ্যাডভান্স প্রবলেম গুলো পারবা। এরকম দুইটা সিলিন্ডার দিলেও পারবা, দুইটা গোলক দিলেও পারবা, সিঙ্গেল গোলক দিলেও পারবা, প্লেট দিলেও পারবা, সবগুলো পারবা যদি এই কনসেপ্টটা থাকে। ওকে, তাহলে খেয়াল করো, তাহলে এখানে কার কার পার্থক্য লাগবে, এক অসীমে, দুই এই যে গোলক, তাহলে এখানে আসবে তোমার গোলকের মাইনাস অসীম, অসীমের বিভব। ওকে, এই দুইটা বিভবের পার্থক্য লাগবে। এখন আমরা তো জানি এই বিভবের সূত্র জানি কি ছিল, সি কিউ বাই আর। এখন আর ইকুয়ালস টু অসীম হলে দেখেন তো ভি এর মান কি আসে, সি কিউ বাই ইনফিনিটি, সি কিউ বাই ইনফিনিটি সমান সমান 0, কনস্ট্যান্ট বাই ইনফিনিটি সমান সমান 0। কেন, আমরা সবাই জানি ম্যাথমেটিক্সে 1/0 ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি অবশ্যই 0, তাহলে সামথিং বাই ইনফিনিটি 0, সামথিং বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি। এই কনসেপ্টটা মাথায় রাখবা। তাহলে অসীমে বিভব কত, 0, এই এমসিকিউ আসতে পারে। তাহলে শুধুমাত্র রয়ে গেল কে, শুধুমাত্র রয়ে গেল কে, কিউ বাই ভি অফ গোলক। এই এখন তুমি মান বসাও, অঙ্ক মিলবে। গোলকের সমীকরণ কি, এই গোলকের জন্য আমরা শিখছিলাম না স্যার, এই যে কিউ পরিমাণ চার্জ, তার পৃষ্ঠে, পৃষ্ঠের ব্যাসার্ধ যদি আর হয়, এই পৃষ্ঠের বিভব আমরা শিখছিলাম ভি সমান সমান কি শিখছিলাম, কে, কে না কনস্ট্যান্ট আমরা সি লিখছি, তোমার বইতে হয়তো কে লিখছে, যেমনি ইচ্ছা লেখো, ভয় পায় অনেকগুলো, তোমার ব্যাপার, সি কিউ বাই আর। ওকে, সি মানে কি, এই যে সি মানে কিন্তু আমরা সবাই জানি 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। ওকে, ওকে, তো এখন দেখো এই কনসেপ্ট এখানে বসাবো। এখন তুমি কোশ্চেন করতে পারো স্যার পৃষ্ঠ পর্যন্ত কেন নিলেন, এই যে স্যার আপনি অসীম থেকে চার্জ রাখছেন, চার্জটা কোথায় রাখছেন, চার্জ তো স্যার পৃষ্ঠেই রাখছেন, বাইরে তো আর রাখেন নাই। ওকে, এসএসসি তে এত সহজভাবে চিন্তা করো, তুমি যদি ভিতরে রাখতা তাও বাইরেই চলে আসতো, কেন আসতো এগুলো এখন জানার দরকার নেই, আমরা এগুলো একাডেমিক সেকশনে দেখবো। যাই হোক, এই খেয়াল করো, কিউ, কিউ ভি অফ গোলক, গোলকের বিভব মাত্র পেয়ে গেলাম 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। কিউ কিউ চলে গেল, এই পুরো মানটা উপরে এসে পড়লো, বাস গোলাকার ধারকত্ব 4 পাই এপসিলন নট আর।
এই হচ্ছে তোমার ধারকত্বের সমীকরণ, গোলাকার ধারকত্বের সমীকরণ। বুঝতে পারছি? তাহলে এই আর হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দেখো, ধারকত্ব ব্যাসার্ধের কি সমানুপাতিক। তাহলে যত বেশি বড় গোলক চিন্তা করবা তার ধারকত্ব তত বেশি হবে। ওকে, একটা ছোট্ট এমসিকিউ বলে দিই। ধরে নাও পৃথিবীটাই তোমার একটা গোলক, ধরে নাও। তাহলে এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট এপসাইলন নটের মান কত আমরা কুলম্বের সূত্রে দেখছি 8.854 10^12। ওকে, 8.854 10^12। আর এর মান কত? পৃথিবীর ব্যাসার্ধ আমরা জানি 6.4 10⁶ মিটার। জাস্ট মানটা বসায় দেখো ক্যাপাসিট্যান্স কত আসে। আমরা জানি পৃথিবী যদি একটা ধারক হয়, পৃথিবীর ক্ষেত্রে এই মানটা পাওয়া যায় অলমোস্ট 711 মাইক্রোফ্যারাডে। অলমোস্ট আমার কাছে মনে হচ্ছে, আমি একটু চেক করে নিই, মানটা মনে হয় 711 4 পাই। এই মানগুলো একটু বসাই। হ্যাঁ, এপসাইলন নট হচ্ছে 8.854, তোমরা চেক করে নাও একটু। 8.854 ইন্টু 10⁻⁻12 ইন্টু আর, আর মানে হচ্ছে 6.4 ইন্টু 10⁶ মিটার। তাহলে সাইন্টিফিক মোডে যদি নেই 712 মাইক্রোফ্যারাডের কাছাকাছি, এই তো অলমোস্ট 711, ঠিক আছে, কাছাকাছি আসছে। 711, 12, 13 যাই হোক কাছাকাছি আসবে। তাহলে পৃথিবী যদি ধারক হয় তাহলে দেখো 711 মাইক্রোফ্যারাডে, মাইক্রো মানে হচ্ছে 711 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে, অথবা তোমাকে আসবে 7.11 বা 12 10⁻⁴ ফ্যারাডে। এইভাবে আমরা কনভার্ট করে নিচ্ছি। এই এমসিকিউটা তোমার আসবে, এর চেয়ে কঠিন আর করলাম না। জাস্ট এই কনসেপ্টটা তুমি সুন্দর মতো নোট করে নাও। ওকে, তাহলে ধারকত্বের, গোলাকার ধারকত্বের এই সমীকরণটা আমার লাগবে কিন্তু এখন 4πε0। আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ প্রায়, আর একটু বাকি, আর একটু বাকি। সেটা হচ্ছে তুমি যেই ধারকই নাও, গোলাকার নাও, সিলিন্ডার নাও, পাত নাও, সঞ্চিত শক্তির সমীকরণ কি দেখো এবার। তো সঞ্চিত শক্তির সমীকরণ দেখব। তুমি যে ধারকে এনার্জি সঞ্চয় করছো সেই সঞ্চিত শক্তি কত। তো ধরে নাও আমি একটা ধারক নিয়েছি, এটা ধারকের রিপ্রেজেন্টেশন, মাথায় রাখবা। এটা হচ্ছে ব্যাটারি। এই ধারকের ক্যাপাসিট্যান্স কত? সি। প্রশ্নে দিয়ে দিবে, ধারকত্বের মান দিয়ে দিবে, এসএসসি তে দিয়ে দিবে, ইন্টারমিডিয়েটে দিবে না, ইন্টারমিডিয়েট আলাদা হিসাব। আর সমান্তরাল পাত ধারকের সি এর মান কিভাবে বের করে এটা আমি একাডেমিক সেকশনে দেখাবো, এখানে আর জটিল করলাম না। তো ধরে নাও এই ব্যাটারি বিভব পার্থক্য দিয়ে দিলাম ভি। তাহলে এই বিন্দুর ভোল্টেজ আমার ভি, এই বিন্দুর ভোল্টেজ আমার 0। তাহলে সঞ্চিত শক্তির সমীকরণ হচ্ছে ইউ সমান সমান হাফ সি, ওর বিভব পার্থক্য কত, এটাকে জাস্ট ভি স্কয়ার করে দাও। কেন ওইভাবে শর্টকাট লিখলাম? তোমার বই কেন লেখে না, এখানেও ক্যালকুলাস আছে, ক্যালকুলাস দিয়ে সলভ করতে হবে। তো ক্যালকুলাস তো এসএসসির অন্তর্ভুক্ত না, তাই ঝামেলাটা করলাম না, করা পসিবলও না, চাইলেও পারবো না, কারণ ক্যালকুলাস তো জানি না আমরা। তাহলে আমরা কিভাবে তোমাকে শেখাবো? হাফ সি ভি স্কয়ার। আচ্ছা গেল। এখন দেখো তো আমি যদি আবার এভাবে লিখি, কিউ ইকুয়ালস টু, আমরা তো জানি এই সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে কিউ ইকুয়ালস টু কি লিখতে পারি? সিভি। এটা যদি বসাই দেখো তো ইউর মান কি আসে? হাফ, এবার এটা দাঁড়াও, একটু দাঁড়াও, সি ইকুয়ালস টু কি লিখবে এখানে? কিউ বাই ভি যদি বসাই তাহলে দেখো হাফ সি এর পরিবর্তে বসালাম কিউ বাই ভি, এখানে আছে ভি স্কয়ার। তাহলে ইউ ইকুয়ালস টু চলে আসলো কি, একটা ভি চলে যাবে, হাফ কিউ ভি। বাস, এটাও সঞ্চিত শক্তির সমীকরণ। ওকে, আবার দেখো, আবার এভাবেও নিয়ে আসা যায়। সেটা কি? ভি ইকুয়ালস টু কি লেখা যায়? কিউ বাই সি। এই যে ভি এর পরিবর্তে কিউ বাই সি লেখাই যায়। দেখো সঞ্চিত শক্তি কি আসবে? হাফ সি, এবার ভি কে সরায় ফেললাম, তাহলে আসবে কিউ বাই সি স্কয়ার। তাহলে হাফ সি কিউ স্কয়ার বাই সি স্কয়ার। একটা সি চলে যাবে, তাহলে থাকবে তোমার কিউ স্কয়ার বাই 2c। এটাও সঞ্চিত শক্তির সমীকরণ। এই তিনটা সূত্র মুখস্থ রাখবা। কখনো হাফ সি ভি স্কয়ার নিয়েও ম্যাথ করা লাগতে পারে, কখনো কিউ স্কয়ার বাই 2c, কখনো হাফ কিউ ভি, যখন যেটা লাগে আমরা সেটা নিয়ে ম্যাথ করব। এইভাবে তোমার এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি সঞ্চিত শক্তির সমীকরণ, তিনটাই সঠিক। এমসিকিউ যেটা পাবা দাগায় দিবা, তোমার বইতে এটা দিছে, বাকিগুলো সঠিক। ওকে, তো এখানে আরো কমপ্লেক্সিটি করার অনেক সুযোগ আছে, এখানে করব না। সেটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি কত, এটা নিয়ে বিস্তারিত ঝামেলা করা যায়।
তো যাই হোক, ওটা একাডেমি সেকশনে করবো। আপাতত তুমি এটা মাথায় রাখো। তো আশা রাখি তোমার এই সঞ্চিত শক্তির কনসেপ্টটা হয়ে গেছে। তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এখন দেখো বইতে এই ক্যাপাসিটরের সিরিজ প্যারালাল করলে সঞ্চিত শক্তি কত হবে, তুল্য ধারকত্ব কত হবে, এগুলো আলোচনা করে নাই। যদি তুমি দেখো যে তোমার টেস্ট পেপারে বিভিন্ন বড় বড় কলেজে বা স্কুলে তোমার এই ম্যাথগুলো দিয়ে দিচ্ছে, অবশ্যই আমাকে পাঠাবা, ডাউট সলভিং ক্লাসে করে দিব। এখানে আর অ্যাড করতেছি না, এটা আমি একাডেমিক সেকশনে অবশ্যই কঠিন কাজটা করব। তুল্য ধারকত্ব কিভাবে করে 9 10ই তোমার শেখা উচিত। ইন্টারমিডিয়েট অনেক বড় আকারে আসবে, কারণ আগে বলছি 8 থেকে 10 ঘন্টা লেকচার, তো কত জটিল জটিল কনসেপ্ট আসবে। তুমি যদি ফান্ডামেন্টাল কনসেপ্ট 9 10 থেকে না শিখে যাও তাহলে বিপদে পড়ে যাবা। ওকে, তো এই জন্য তুল্য ধারকত্বের কনসেপ্টটা যদি লাগে বলো, আর একাডেমিক সেকশনে যারা আসবা তারা তো পাবাই, এটা নিয়ে টেনশন করো না। এই হচ্ছে তোমার সঞ্চিত শক্তির সমীকরণ। এরপরে আসবে হচ্ছে তোমার, আরেকটা এমসিকিউ একটু বলে দিতে পারি, হঠাৎ মনে পড়লে। দেখো, মাত্র তুমি শিখলা যে যদি বিভব এটা হয়, এটা যদি সি হয়, তাহলে এখানে চার্জ কত যাবে, চার্জ যাবে কিউ ইকুয়ালস টু সিভি, যেটা আমরা শিখছি সি ইকুয়ালস টু কিউ বাই ভি। ইউ কত, ইউ ইকুয়ালস টু মাত্র শিখলা হাফ সিভি স্কয়ার। একটা মজার ইনফরমেশন দেখো, কত সুন্দর একটা এমসিকিউ। দেখো, এই ব্যাটারির কাজ বের করব। দেখো তো, ব্যাটারির ক্ষেত্রে আমরা জানি ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, বা এখানে বড় হাতের কিউ লিখছি, বড় হাতের কিউ লিখি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, ভি কিউ, ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। আচ্ছা, এখন দেখো তো কিউ ইকুয়ালস টু কি লিখতে পারি, এই যে এখানে যে চার্জ সাপ্লাই দিছে, চার্জ ইকুয়ালস টু কত, সিভি, তাহলে আসবে সিভি ইনটু ভি, কত আসবে, সিভি স্কয়ার। তাহলে একটু খেয়াল করো, ব্যাটারি কাজ করছে কত, সিভি স্কয়ার, তাহলে ব্যাটারি শক্তি সাপ্লাই দিছে সিভি স্কয়ার, কিন্তু ক্যাপাসিটর পাইছে কত, হাফ সিভি স্কয়ার। তাহলে সাপ্লাই দিছে সিভি স্কয়ার, ক্যাপাসিটর পাইছে হাফ সিভি স্কয়ার। ব্যাটারি বেশি দিচ্ছিল, ও পাইছে কম, বাকি গেল অর্ধেক গেল কই। এই যেখানে আমরা লেখা নিব, তাহলে সব সময় মাথা রাখবা এনার্জি লস্ট হইছে, লস্ট কত পার্সেন্ট, 50% এনার্জি লস্ট হয়েছে। ব্যাটারি যা পারেছে তার 50% পাইছে, 50% লস্ট। লস্ট মানে কিসে কনভার্ট হয়েছে, এটা আসলে তাপে কনভার্ট হয়ে গেছে। অ্যাডভান্স পার্টে ইন্টারমিডিয়েট দেখবো কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, ক্যালকুলেশন করে, এগুলো আমরা দেখবো। ওকে, আপাতত এই জিনিসটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। চ্যাপ্টারে আমরা একেবারে লাস্টের দিকে চলে আসছি। ওকে, এখন আসো ওই বিশেষ প্রবলেমটা নিয়ে আলোচনা করব, যে সেটা হচ্ছে, ধরে নাও এখানে একটা গোলক, ওই সিচুয়েশন নাম্বার 3-এ চলে যাও স্যার, হ্যাঁ ওখানে একটা নোট করে নিও। এটা একটা গোলক, এই গোলকের চার্জ ধরে নাও আগে ছিল Q1 প্লাস, এখনো ধরে নাও চার্জ প্লাস Q2, ডিস্টেন্স কত আর। তাহলে এখন ক্রিয়াশীল বল কত তোমার বলে দিল, F সমান সমান C Q1 Q2 বাই R স্কয়ার। এখন তোমাকে বললো এদেরকে তুমি তার দিয়ে সংযুক্ত করে ফেলছো, অথবা বলবে পাশাপাশি সংযুক্ত করে, মানে স্পর্শ করে আবার আগের জায়গায় রেখে দিচ্ছ। ওকে, এখন বলবে ক্রিয়াশীল বল কত। তো স্পর্শ করার পর এখানে চার্জ কত হয়েছে জানি না, এইখানে চার্জ কত হয়েছে সেইটাও জানি না, ডিস্টেন্স কত এটা আগেরটাই আছে। তাহলে ক্রিয়াশীল বল আমি ধরে নিলাম F ড্যাশ, সি চেঞ্জ হয় না কেন, মাধ্যম চেঞ্জ করি নাই, চার্জ চেঞ্জ হয়ে গেছে, চার্জ চেঞ্জ, ডিস্টেন্সও চেঞ্জ হয় নাই। তাহলে এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্পর্শ করার পর চার্জ কত, এরপর মান বসায় দিব, অঙ্ক শেষ। ওকে, এবার দেখি। তো আমরা জানি, ধরে নাও এটা এ গোলক, এটা বি গোলক। তো আমরা জানি এই গোলকের বিভব আর বি গোলকের বিভব সেম না হওয়া পর্যন্ত চার্জ ফ্লো হইতেই থাকবে। এখন তোমাকে প্রশ্ন আরো বলে দিল, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, এই বি গোলকের ব্যাসার্ধ হচ্ছে R2, ব্যাসার্ধ আলাদা আলাদা। এখন আমরা জানি গোলকের বিভব, একটু আগে শিখছি সূত্র কি জানি স্যার, সি Q1 বাই তার ব্যাসার্ধ, এই যে পৃষ্ঠে আসছে, তাহলে ব্যাসার্ধ কত R1। কেন ব্যাসার্ধ পর্যন্ত, আমরা জানি চার্জ কোথায় থাকে, তার পৃষ্ঠে থাকে। কেন থাকে এগুলো আমরা দেখবো, এগুলা এখানে আর জটিল করতেছি না, এগুলা পৃষ্ঠেই থাকে। তাহলে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব নিতে হবে আমার। ওকে, তাহলে বি গোলকের ক্ষেত্রে দেখো তো সি, এই বি গোলকের চার্জ কত Q2, ওর ব্যাসার্ধ কত R2, সি নাই, কনস্ট্যান্ট নাই। ওকে,
তাহলে এখন দেখো তো পরের লাইনে আমি লিখতে পারি Q1 বাই Q2 সমান সমান R1 বাই R2 করা যায় কি যায় না? ওকে, তো এইভাবেও সলভ করতে পারো, আরেকভাবে করতে পারি, এটা আমার কাছে আরো বেশি সহজ মনে হয়। দেখো এ আর বি সমান হবে, আমরা একটু আগে দেখছিলাম ভি সমান সমান কি জানি স্যার, কিউ এ বাই সি এ, এটা সমান সমান কিউ বি বাই সি বি। সাইড নোট নিয়ে নাও, যেহেতু ধারকত্ব সমান সমান কিউ বাই ভি, আমি এইটা দিয়ে সলভ করাবো যে দুজনের ধারকত্ব তো সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তাহলে ভি ইকুয়ালস টু আসবে কিউ বাই সি। এখন খেয়াল করো, তুমি তার দিয়ে সংযুক্ত করার পর এই গোলকের চার্জ হয়ে গেছে কিউ ওয়ান ড্যাশ, বি গোলকের চার্জ হয়ে গেছে কিউ টু ড্যাশ। ওকে, এখন দেখো পরের লাইনে কি লেখা যায়, এটা পাশে নিয়ে আসো, কিউ ওয়ান ড্যাশ বাই কিউ টু ড্যাশ, এখানে চলে যাবে এই গোলকের ধারকত্ব বাই বি গোলকের ধারকত্ব। ওকে, এখন দেখো তো এই গোলকের ধারকত্ব আমরা আরেকটা জিনিস শিখছিলাম, ধারকত্ব গোলকারের ক্ষেত্রে আমরা শিখছি সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর, এই মানটা বসায় দাও 4 পাই এপসাইলন নট, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1, বি গোলকের ব্যাসার্ধ কি R2, কাটাকাটি চলে গেল, দেখেন তো এই লাইনটা আসছে কিনা। ওকে, তাহলে এটা কিন্তু চার্জিত করার পর চার্জ, ঠিক আছে। তাহলে এইভাবেও পারেন, এভাবেও পারেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সলভ করতে পারেন। এভাবে কেন শিখেলাম, এটা হচ্ছে মেইন কনসেপ্ট, ক্যাপাসিটেন্স ধরে রাখছে চার্জ। ওকে, তো যাই হোক, ফাইনালি দেখো এই পর্যন্ত স্ক্রিনশট দেন, নোট করে নাও, আমি একটু মুছে ফেলবো, নোট করে নাও। ওকে ওকে, তো এখন দেখো আমরা এখানে চলে আসছি, পরের লাইনে লিখতে পারি কিউ ওয়ান ড্যাশ বাই কিউ টু ড্যাশ আর ওয়ান বাই আর টু। আচ্ছা, পরের লাইনে আমরা শুধু যোজন করতে পারি না, যোজন, তাহলে কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ, নিচে রয়ে গেল কিউ টু ড্যাশ, উপরে রয়ে গেল আর ওয়ান প্লাস আর টু ডিভাইডেড বাই আর টু। ওকে, তাহলে এখানে সাইড নোট নিয়ে নাও, কি করছি, শুধু আমরা যোজন করছি, যোজন বিজন না, শুধু যোজন করছি, নিচেরটা যোগ করছি, নিচেরটা নিচে রেখে দিলাম। এখন একটা জিনিস নোট করে নাও, ভালো মতো নোট করে নাও, এইটা মেন কনসেপ্ট। সেটা হলো তুমি তার দিয়ে সংযুক্ত করো যাই করে, এখান থেকে এখানে চার্জ যাক, এখান থেকে এখানে চার্জ যাক, সিস্টেমের মোট চার্জ কখনো কিন্তু ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, জাস্ট ফ্লো হয়েছে। ওকে, তাহলে মাথা রাখবা, সিস্টেমের মোট চার্জ সংরক্ষিত হয়, চার্জ কখনো ধ্বংস হয় না, চার্জ কখনো সৃষ্টি হয় না, চার্জ কনজার্ভ, এটাকে আধানের সংরক্ষণশীলতা নীতিও বলে। তাহলে আমরা কি বলতে পারি, আধানের সংরক্ষণশীলতা নীতি অনুসারে কি বলতে পারি, আধানের সংরক্ষণশীলতার নীতি যদি আমরা ফলো করি, তাহলে আমরা বলতে পারি যে তার দিয়ে সংযুক্ত করার আগের মোট চার্জ, তার দিয়ে সংযুক্ত করার পরের মোট চার্জ পরস্পর কি সমান। তাহলে এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে মোট চার্জ, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো কিউ ওয়ান ড্যাশ প্লাস কিউ টু ড্যাশ, এটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, পরিবর্তে লিখতে পারি কিউ মোট ডিভাইডেড বাই কিউ টু ড্যাশ সমান সমান আর ওয়ান প্লাস আর টু বাই আর টু। তাহলে আমার এখান থেকে কিউ টু ড্যাশ কি আসলো, দেখো তো, কিউ টু ড্যাশ এই পাশে যাবে, এইটা এই পাশে আসবে, এখানে আসবে কিউ মোট জাস্ট আর টু দ্বারা গুণ, এইটা নিচে এসে পড়লো আর ওয়ান প্লাস আর টু। এই দেখো স্টাবলিশড হয়ে গেল। এই প্রমাণগুলো তোমার লাগবে না, এটা তোমার বেসিক স্ট্রং করার জন্য, ওকে, জানার জন্য যে এইভাবে আসলে ঘটনা ঘটছে। তাহলে এখন তোমার মুখস্থ রাখতে হবে, চার্জিত করার পর মোট চার্জ কত, এইটার চার্জ কত, কিউ মোট বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর টু। শর্টকাট দেখাচ্ছি, দেখো কার চার্জ বের করতেছো, দ্বিতীয় গোলকের চার্জ, দেখো উপরে কে, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ইন্টু মোট, মোট মানে দুটা যোগ করে দিবা, কিউ ওয়ান প্লাস কিউ টু, মোট মানে মাথা রাখবা, মোট মানে কিন্তু কিউ ওয়ান প্লাস কিউ টু যোগ করে দিবা। ওকে, তাহলে মাথা রাখো, দ্বিতীয় গোলকের চার্জ সমান সমান মোট চার্জ ইন্টু দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ বাই দুইটা ব্যাসার্ধের যোগফল। তাহলে একইভাবে প্রমাণ না করে একইভাবে আমরা তাহলে লিখতে পারি কিউ ওয়ান ড্যাশ, তাহলে কত, কিউ ওয়ান ড্যাশও তোমার আসবে কিউ মোট ডিভাইড বাই আর ওয়ান প্লাস আর টু, যেহেতু কিউ ওয়ান ড্যাশ এখানে গুণ হবে আর ওয়ান। ওকে, অথবা আরেকভাবে তুমি করতে পারো,
সেটা কি, প্রথমটা যেহেতু চার্জ বের করে ফেলছো, ধরে নাও তোমার মোট চার্জ ছিল 100 কুলম, এখন তুমি দেখছো ওই পেয়ে গেছে 60 কুলম, তাহলে আর আছে কত, 40, তাহলে ও পাবে। তো এইভাবে তুমি শর্টকাট লিখতে পারো যে কিউ ওয়ান ড্যাশ তাহলে হবে টোটাল চার্জ থেকে কিউ টু ড্যাশ বিয়োগ করে দাও, অথবা কিউ টু ড্যাশ কিউ ওয়ান ড্যাশ যদি বের করে থাকো, মোট চার্জ থেকে কিউ ওয়ান ড্যাশ বাদ দাও, কিউ টু ড্যাশ চলে আসবে। তার মানে এই সূত্র দিয়ে একটা বের করলে আর পরেরটা দরকার হয় না, মোট চার্জ থেকে বিয়োগ করে দাও, চলে আসবে। তাহলে এইভাবে যদি আমরা কিউ ওয়ান ড্যাশ কিউ টু ড্যাশ বের করতে পারি, অঙ্ক করতে পারবো না স্যার? এই অঙ্কটাই একটু কঠিন ছিল তোমাদের এসএসসি লেভেলে, এগুলো দেওয়ার কথা না, যেহেতু আসতেছে তাহলে বুঝে থাকো যে তোমার এসএসসি কত অ্যাডভান্স হচ্ছে, একটু তোমার অ্যাডভান্স হইতে হবে। ওকে, নিজের লেভেল থেকে একটু উপরে যেতে হবে। তো আশা রাখি কনসেপ্টটা বুঝতে পারছি। সিচুয়েশন নাম্বার 3 এ তাহলে বুঝে নাও, নোট করে নাও, দুইটা গোলক যদি পাশাপাশি স্পর্শ করি, স্পর্শ করার পর যদি আগের জায়গায় আনি, কত বল ক্রিয়া করবে। অঙ্ক ইজি, শুধু এই সূত্র মুখস্থ রাখতে পারলে হলো, এই প্রমাণ পরীক্ষা দেখানো লাগবে না, সরাসরি লিখে দিবা দ্বিতীয় গোলকের চার্জ সমান সমান মোট চার্জ বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর টু, প্রথম গোলকের চার্জ মোট চার্জ বাই আর ওয়ান প্লাস আর টু ইন্টু আর ওয়ান, শেষ। তারপর মান বসায় দাও, কয় লাইন লাগে। ওকে, সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আমাদের মোটামুটি এখানে সবকিছু আলোচনা করা হয়েছে। এখন ত্রিভুজ, বর্গ, গোলক এগুলো নিয়ে আসলে ইন্টারমিডিয়েটে একাডেমিক সেকশনে আমি ত্রিভুজ আর বর্গ না, ত্রিভুজ নিয়ে একটু আলোচনা করব, বাট এখানে আর করলাম না, ইন্টারমিডিয়েট আরো বিস্তারিত আসবে। আর একটা জিনিস আমি একটু পড়াইতে চাচ্ছি বা মুখেই বলে দিই, সেটা হচ্ছে তোমার তড়িৎ বলরেখার, এটা প্রচুর পরিমাণে আসে, একটু নিজ দায়িত্বে পড়া নিও। তারপরও যদি তোমাদের মনে হয় স্যার এই তড়িৎ বলরেখা না আমি বুঝতেছি না, জানি না, তাহলে ডাউট সলভিং ক্লাস আছে, সেখানে নক দিও, আমি তড়িৎ বলরেখার উপর আলাদা একটা 5 মিনিট একটা লেকচার দিয়ে দিব। এখানে আর অ্যাড করতেছি না, লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, এই ছিল তোমার পুরো স্থির তড়িতের ম্যাথমেটিক্যাল পার্ট। আশা রাখি আপনারা বুঝছেন। এরপর যদি আপনাদের অনেক কোয়েশ্চেন থাকে, ডাউট সলভিং ক্লাস উন্মুক্ত, জাস্ট পাঠাবেন, আমরা নিজ দায়িত্বে সলভ করে দিব ইনশাল্লাহ। তো আমাদের টিম মেম্বার্সের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন, আমরাও যেন সুস্থ থাকি, এবং যেহেতু আমরা কমিটেড ছিলাম সেগুলো যেন সম্পূর্ণভাবে আপনাদের দায়িত্ব পালন করতে পারি, সেই দোয়াটা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।